জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য 2025 সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের 9, 10 এবং 11, 12-এ প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে। আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের এবং গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ 9, 10 এবং 11, 12 লেভেলে যে ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা, সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য। তোমাদের দেওয়া কথা অনুযায়ী আজকে আমি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ভূগোল বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট লেভেল এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের এবং 9, 10 লেভেলের শিক্ষক নিয়োগের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমি ক্লাস করাবো বলেছি। আজকে প্রথম ক্লাসে তোমাদের প্রথম ইউনিটে আছে আর্থ ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অর্থাৎ জিওটেকটনিক্স এর প্রথম ভাগ। সেখান থেকে তোমাদের টোটালি থিওরিটিক্যালি পড়াবো আগে, তারপরে এইখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো আলোচনা করব। অর্থাৎ তোমাদের একদম বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, নিচু ক্লাসের বই থেকে একবারে উঁচু ক্লাসের বই পর্যন্ত আর্থ ক্রাস্ট এবং ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে যা আছে তোমাদের সঙ্গে 1 ঘন্টার ক্লাসে উপস্থাপন করব। আর তোমরা জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর তোমরা যদি জানাও তবেই আমি সেই ক্লাসগুলো আমি সামনের দিকে আরো প্রোগ্রেস করতে পারবো, কারণ সারাদিনে অনেক কাজ সামলে নিয়ে এই ক্লাসগুলো করাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাই জানিও ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে? আমরা এই যে সিলেবাস নির্ধারণ করা আছে আর্থ ক্রাস্ট এবং কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং যে অধ্যায় ঠিক করা আছে সিলেবাসে, সেইখান থেকে আমরা কি কি পড়বো? আমরা পড়বো যে পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, ঠিক আছে? পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তারপরে পড়বো যে পৃথিবীর ভূ অভ্যন্তরের যে স্তর বিন্যাস আছে অর্থাৎ গঠন আছে, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎস কি কি, অর্থাৎ আমরা যে পৃথিবীর ভেতরে কোন কোন স্তর আছে সেটা জানলাম, তার প্রত্যক্ষ অর্থাৎ ডাইরেক্ট সোর্সেস এবং ইনডাইরেক্ট সোর্সেস কোনগুলো সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আর সেইগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে ভূমিকম্প যে তরঙ্গগুলো হয় এসপি অর্থাৎ বডি ওয়েভস অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ এবং লাভ তরঙ্গ অর্থাৎ এল তরঙ্গ, ভূমিকম্প তরঙ্গের মধ্যে এস এবং পি হলো বডি ওয়েভস অর্থাৎ দেহ তরঙ্গ এবং এস এবং এল হলো পৃষ্ঠ তরঙ্গ। এই তরঙ্গগুলো সম্পর্কে আমরা বৈশিষ্ট্য পড়ব। ভূ অভ্যন্তরে স্তর বিন্যাস করার সঙ্গে সঙ্গে স্তরগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎস জানলাম কি করে, এবং ভূমিকম্পীয় তরঙ্গ এস পি এবং পৃষ্ঠ তরঙ্গ এল সম্পর্কে জানবো। তোমরা অবশ্যই খাতা পেন রেডি রেখো, আমি কিছু ইম্পর্টেন্ট শব্দ বা ইম্পর্টেন্ট কোনো লাইন বলবো সেগুলো নোট ডাউন করবে। অবশ্যই খাতা পেন রাখবে, শুধুমাত্র ভিডিও দেখবে না, ঠিক আছে? বেশ, তবে তোমাদের প্রথমে বলি যে আমাদের পৃথিবীর নিচে অভ্যন্তরে যে স্তরগুলো আছে সেটা অত ডিটেলস জানা ভূগোলের কোনো বিষয়ই নেই। অর্থাৎ ভূগোল পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে অত বিষয় সম্পর্কে আলোচনা করে না। এই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সব থেকে বেশি আলোচনা করবে যারা জিওলজি নিয়ে পড়ে, ঠিক আছে? তাই আমরা এই জিওলজিস্ট তো হতে যাব না, আমরা ভূগোলের প্রয়োজনে সিলেবাসে যতটুকু উল্লেখ করা আছে সেই অনুযায়ী লিমিট রেখেই পড়বো, ঠিক আছে?
আমরা প্রথমে 8 ক্লাসের বইয়ে কি কি আছে সেটা পড়বো, তারপরে আরো অ্যাডভান্স লেভেলে যাব। সাধারণভাবে আমরা যদি বলি, পৃথিবী যখন সৃষ্টি হয়, মানুষ যখন পৃথিবীতে আসে, যখন কিছুটা চিন্তা ভাবনা করতে শেখে মানুষ, তখন থেকে মানুষের মধ্যে একটা, শোনো মন দিয়ে ক্লাস করাচ্ছি, শুনবে, ঠিক আছে? এদিক ওদিক যাবে না, মন দিয়ে শোনো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। বেশ, আমি ফ্লুয়েন্টলি বলবো, তোমরা শুধু শোনো, যেটা ইম্পর্টেন্ট লাইন বলবো লেখো, সেটা লিখবে। বেশ, এর বলি যে পৃথিবী সৃষ্টির পর থেকে যখন মানুষ পৃথিবীতে আবির্ভাব হয়, তখন পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে মানুষের ধারণা ছিল যে একটাই নাকি লেয়ার আছে। মানুষ আগে ভাবতো কি লেয়ার একটাই, অর্থাৎ স্তর একটাই আছে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে মানুষ দেখতে পেল যে অগ্নুৎপাত হচ্ছে কি করে, তাহলে অগ্নুৎপাত কোথা থেকে আসছে, লাভাটা কোথা থেকে আসছে, এই প্রশ্নটা এলো। অর্থাৎ প্রথম দিকে লেয়ার একটা ভাবতো, পরবর্তীকালে লাভা অ্যান্ড ম্যাগমা যখন ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে, তখন তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হলো যে তবে পৃথিবীর ভেতরে কিছু না কিছু আছে, তাই বেরিয়ে আসে। তাহলে আমরা কি করে বলি যে লেয়ার একটা আছে? এটা তাহলে ভুল হয়ে গেল, ঠিক আছে? এরপরে আরো যখন গবেষণা করে দেখা হয়, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে? তার আগে আমরা 8 ক্লাসে যে বই আছে সেটা সম্পর্কে আলোচনা করি। আগে 8 ক্লাসের বইয়ের প্রথম চ্যাপ্টারে তোমরা দেখবে যে পৃথিবীর অন্দরমহল, সেই পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটা পড়লে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে খুব ভালো রকম ভাবে ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তবে 8 ক্লাসে যে পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে তোমাদের আর্থ ক্রাস্টের নিচে, অর্থাৎ পৃথিবীর ভেতরে কোন কোন স্তর আছে সেটা সম্পর্কে ধারণা দেবে, ঠিক আছে? প্রথমে কি বললাম, প্রথমে পৃথিবীকে মানুষ ভাবতো যে একটাই লেয়ার আছে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আরো যখন মানুষ পৃথিবী সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে শুরু করে, তখন দেখে যে কেন ভলক্যানিক বা অগ্নুৎপাত কেন হচ্ছে, কেন খনি থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বাড়ছে। তখন মানুষের মধ্যে একটা কিউরিসিটি আসে যে পৃথিবী অবশ্যই একটা লেয়ারে তৈরি নয়, ঠিক আছে? পৃথিবীর ভেতরে আরো অনেক লেয়ার অর্থাৎ স্তর আছে, ঠিক আছে? বেশ, এই প্রশ্ন উত্তর আমরা আরো ডিটেলস পাবো, সামনের দিকে ক্লাস করাবো, সামনের সময় ক্লাস করাচ্ছি। দেখো, এবার পৃথিবীর ভেতরে কি আছে না না আছে সেটা জানা আমাদের পক্ষে অসম্ভব। সরাসরি আমরা কখনোই মাটির ভেতরে যেতে পারবো না, ঠিক আছে? তার জন্য আমাদের কোনো কোনো অপ্রত্যক্ষ উৎসকে অবলম্বন করেই আমাদের জানতে হবে যে পৃথিবীর ভেতরে কি আছে না না আছে। সাধারণভাবে যদি তোমাদের বলি যে পৃথিবীর নিচে অনেক কটা স্তর আছে, ঠিক আছে? অনেক কটা স্তর মানে বলতে চাইছি যে পৃথিবীর নিচে প্রথমে আমরা যার উপরে হাঁটাচলা করছি সেটা হলো ভূত্বক, যাকে বলা হয় ক্রাস্ট। তারপরে আছে গুরুমণ্ডল, তারপরে আছে কেন্দ্রমণ্ডল। এবার এই তিনটি স্তর যে আছে, এই তিনটি স্তরের প্রত্যেকটার বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। এইখানে আমি দেখো তোমাদের ছবিতে দেখাচ্ছি যে এটা হলো এই যে আউটার কোর আর ইনার কোর, অর্থাৎ এই দুটো হলো কেন্দ্রমণ্ডল। অ্যাস্টেনোস্ফিয়ার, তারপর ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, এই কটা হলো গুরুমণ্ডল। আর এটা হলো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যেমন করে আপেলের উপরের যে চোখ, মানে ছালটা আছে, আপেলের ছালটা ধরে নাও একটা কি, যে ভূত্বক, তার নিচে যে সাদা অংশটা আছে সেটা হলো গুরুমণ্ডল, আর তার ভেতরে যে বীজের অংশটা সেটা হলো কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এটাও মনে রাখবে যে পৃথিবীর অভ্যন্তরে সব থেকে বড় এবং সব থেকে পুরু স্তরটা হলো কি, যে কি বললাম, সেটা হবে গুরুমণ্ডল। এবার এখানে এই যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা ডিটেলস প্রথমে পড়ে নিই 8 এর বই থেকে, তারপরে অ্যাডভান্স লেভেলে যাব। প্রথমে কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি যে পৃথিবীর ব্যাসার্ধ হলো 6300, কোনো কোনো বইতে 71ও পাবে, কোনো কোনো বইতে 70ও পাবে, ঠিক আছে? তাহলে 6300 কিমি গভীরে যাওয়া সম্ভব নয় আমাদের,
তাহলে কি করে জানবো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে? তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎস আছে, সেটা আলোচনা করব পরে। এরপরে বলছে যে দক্ষিণ আফ্রিকার গভীরতম সোনার খনি, তার নাম হলো রবিনসন দ্বীপ। কত কিমি গভীর? 3 থেকে 4 কিমি মাত্র। এবার তোমরা দেখো যে 33 মিটার বা 32 মিটারে যদি 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড বাড়ে, তাহলে রবিনসন দ্বীপের ভেতরে কতটা উষ্ণতা হতে পারে? ঠিক আছে, তাহলে কতটা শ্রমিকদের গরম সহ্য করতে হয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিই, যে পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়া উত্তর পশ্চিম রাশিয়া কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম গর্ত। পৃথিবীর গভীরতম গর্ত হলো রাশিয়ার কোলা উপদ্বীপে আছে। ঠিক আছে, কিন্তু 12 কিমি যতই হোক না কেন, 6370 কিমির কাছে 12 কিমি কি খুবই ছোট। বেশ, এরপরে বলছে পৃথিবীর রহস্য। ওই যে বললাম যে পৃথিবীর ভেতর থেকে কেন অগ্নুৎপাত বেরিয়ে আসছে, কেনই বা ভূমিকম্প আসছে, ম্যাগমা বেরিয়ে আসছে কিভাবে, লাভা কি করে বেরিয়ে আসছে, তখন মানুষের মনে এই প্রশ্নটা জাগলো যে পৃথিবী একটা স্তর দিয়ে তৈরি নয়। এবার আমরা বলতে পারি সাধারণভাবে যে পৃথিবী আজ থেকে প্রায় বহু কোটি বছর আগে তৈরি করে হয়েছে, প্রায় 500 কোটি বছর আগে। ঠিক আছে, 500 কোটি বছর বা 4.5 বিলিয়ন ইয়ার্স আগতে পৃথিবী তৈরি হয়েছে। এবার পৃথিবী যবে তৈরি হয়েছিল তখন পৃথিবীর ওপরটা এবং ভেতরটা টোটালটাই গরম ছিল। ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। ওপরের যে ভূত্বকের অংশে আমরা বসবাস করি সেটা হয়ে গেছে ঠান্ডা, আর ভেতরে হয়ে গেছে, ভেতরে এখনো গরম আছে। তাই এইরকম মাঝে মাঝে আমাদের গরম দেখি। ঠিক আছে, আর এই গরমের জন্যই পৃথিবীর ভেতর থেকে কিছু কিছু সময় জল আপনা আপনি বেরিয়ে আসে। সেই জলটা হলো উষ্ণ প্রস্রবণ বলবো আমরা। আমাদের কোথায় আছে? আমাদের বক্রেশ্বরে আছে, বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। ঠিক আছে, কি গরম জল বেরিয়ে আসে। ঠিক আছে, কিভাবে বেরোয়? যে কোনো একটা ম্যাগমা বা গরম শিলাস্তরের সংস্পর্শে এসে এই উষ্ণ প্রস্রবণ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর ভেতরে যেতে পারবো না কেন? কারণ এরকম ম্যাগমা স্তর আছে, অর্থাৎ পৃথিবীর ভেতরে যত যাব তত গরম বাড়বে। বেশ, এরপরে ভূতাপ কি? ভূতাপ কি? ভূতাপ হলো এমন একটা শক্তি যার সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, আর ভারতের কোথায় কোথায় ভূতাপ শক্তি আছে? ছত্তিশগড়ে তাতাপানি, লাদাখের কুগা ভ্যালিতে এরকম উষ্ণ প্রস্রবণ থেকে ভূতাপ শক্তি তৈরি হয় কিছুটা। বেশ, এরপরে আছে পৃথিবীর ঘনত্ব সম্পর্কে দিচ্ছে। আমি 8 এর বইটা জাস্ট খুব দ্রুততার সঙ্গে বলবো, তারপরে মেন টপিকে যাব। পৃথিবীর ঘনত্ব বলছে পৃথিবী ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.33 গ্রাম। ঘনত্ব কি করে নির্ণয় করা হয়? ঘনত্ব ধরে নাও এইটা একটা পাত্র, এই দুটো পাত্রের মধ্যে এইটা 1 সেমি, এটাও 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 1 সেমি, তিন পাঁচটায় সেমি করে 1 সেমি করে। এবার তোমরা যদি ভূত্বকের উপরে বা পৃথিবীর ওপর থেকে কোনো জিনিস এইখানে ভরো, অর্থাৎ মাটি ভরছো ধরে নাও। ঠিক আছে, এখানে মাটি ভরছো, এখানে এরকম করে মাটি ভরছো। যদি তোমরা পৃথিবীর ওপরের মাটিগুলো এইভাবে ভরো, তবে এই যে এইখানে যে ওজন হবে সেটা হবে কত? 2.6 থেকে 3.33 গ্রাম। ঠিক আছে, তার জন্য এইটা বলছে যে ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি কেন বলবে? যে এইখানে কোনো ওজন, মেটেরিয়ালের ওজন কত গ্রাম হচ্ছে? 1 সেমি পাত্র, তিন পাশে কত হচ্ছে? 2.6 থেকে 3.3 গ্রাম। তাই এরকম ঘন সেমি শেষে ইউজ করছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তুমি কোনো মেটেরিয়াল নিলে কত হবে? 2.6 থেকে 3.3 গ্রাম। ঠিক আছে, কিন্তু যদি কেন্দ্রমণ্ডল থেকে নাও তাহলে ঘনত্ব কি হবে? বেশি হবে। কেন্দ্রমণ্ডলে অণুগুলো অনেকটা কাছাকাছি আছে, লোহা নিকেল দিয়ে তৈরি, সেই কারণে এর ওজন কত হবে? 2.6 হবে না, কত হবে? প্রায় 11 গ্রাম। যেমন আমরা কাঠের টুকরো যদি রাখি ওজন কম হবে, লোহার টুকরো রাখলে ওজন বেশি হবে, তেমনি আমাদের ভূপৃষ্ঠের উপরে যার উপরে হাঁটি সেটা হলো হালকা মেটেরিয়াল দিয়ে তৈরি, আর ভূপৃষ্ঠের ভেতরে ভারী মেটেরিয়াল দিয়ে তৈরি। ঠিক আছে, বেশ, তাহলে পৃথিবীর একেবারে গভীরে কত ঘনত্ব? 13.14 গ্রাম ঘন সেমি হয়। আর তাই এইখানে গড় ঘনত্ব যদি বলে, পৃথিবীর গড় ঘনত্ব, মনে রাখবে পৃথিবীর গড় ঘনত্ব 5.6
5 গ্রাম। ঠিক আছে। এবার পৃথিবীর ভেতরে গভীরতা যত বাড়ছে, ঘনত্ব কেন বাড়ছে? অর্থাৎ গুরুমণ্ডলের ঘনত্ব কিন্তু বেশি ভূত্বকের থেকে। ঠিক আছে, গুরুমণ্ডলের ভূত্বক বেশি ঘনত্ব। তাহলে ঘনত্ব কেন বেশি হলো? কারণ পৃথিবী সৃষ্টির পরে যত ঘন বস্তু আছে, ডেন্সার মেটেরিয়াল আছে, সেটা মাটির নিচে ঢুকে গেছে, মানে ভেতরে ঢুকেছে। যেমন জলের ওপর কোনো কিছু ভাসে, হালকা গুলো আর ভারী গুলো নিচে নেমে যায়, সেরকমই ঘন মেটেরিয়াল বা ভারী জিনিসগুলো ভেতরে ঢুকে গেছে, আর হালকা মেটেরিয়াল গুলো ওপরে আছে। অর্থাৎ কেন্দ্রমণ্ডল, আমাদের পৃথিবীর নিচে যে কেন্দ্রমণ্ডল আছে সেটা হলো ঘনত্ব বেশি, লোহা নিকেল দিয়ে তৈরি, আর ওপরের অংশ ভূত্বকটা অ্যালুমিনিয়াম এবং সিলিকা দিয়ে তৈরি। ঠিক আছে। বেশ, ঘনত্ব এখানে তোমরা পড়বে 8 এর বই থেকে, ঘনত্ব সম্পর্কে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম ঘনত্ব। অর্থাৎ এইখানে কেন্দ্রমণ্ডলের যে অণুগুলো আছে তার অণুগুলো কাছাকাছি, আর ভূত্বকের অণুগুলো দূরে দূরে আছে। যেমন কাঠের গুঁড়ো আর লোহার গুঁড়ো যদি কম্পারিজন করি, ধরে নাও কাঠের গুঁড়ো বা অ্যালুমিনিয়ামের গুঁড়ো হলো আমাদের ভূত্বক, আর লোহার গুঁড়ো হলো আমাদের কেন্দ্রমণ্ডল। বেশ, এরপরে পৃথিবীর ভেতরে কি আছে না না আছে আমরা জানবো কি করে? আমাদের জানার একমাত্র সব থেকে ভালো উপায় হলো, বললাম যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ উৎস। প্রত্যক্ষ উৎস যদি বলি যে ম্যাগমা বেরিয়ে যাচ্ছে, সেটা ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করলাম। আর প্রত্যক্ষ উৎস হিসাবে আমরা ব্যবহার করি যে ভূমিকম্প তরঙ্গ। এই ভূমিকম্প তরঙ্গ আমরা পড়বো। ভূমিকম্পে তরঙ্গের মধ্যে আছে পি তরঙ্গ এবং এস তরঙ্গ। পি তরঙ্গ মনে রাখবে কঠিন, তরল, গ্যাসীয় তিনটে মাধ্যমে যায়, আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমে যায়। ঠিক আছে, এবার আমরা ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, ঠিক আছে, যে ভূমিকম্প তরঙ্গ কোন একটা জায়গায় যখন ভূমিকম্প তৈরি হয়, অর্থাৎ এখানে ভূমিকম্প তৈরি হলো পৃথিবীর ভূত্বক থেকে 15 কিমি নিচে। এবার এই ভূমিকম্প তরঙ্গ পি তরঙ্গ এসে পৌঁছাচ্ছে তার ঠিক প্রতিবাদ স্থানে পি তরঙ্গ এসে পৌঁছাচ্ছে, কিন্তু এস তরঙ্গে এসে পৌঁছাচ্ছে না। তারপরেই বিজ্ঞানীরা বুঝতে পারেন যে হয়তো পৃথিবীর ভেতরে কোথাও তরল বস্তু আছে, তাই এস তরঙ্গ এসে পৌঁছাতে পারে না। তাই সব থেকে গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন আসে পরীক্ষায়, যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা কি করে ভালো করে জানতে পারলাম, একটা অপ্রত্যক্ষ উৎস কি হবে? ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ। কিভাবে বিশ্লেষণ করেছে সেটা আমরা আরো অ্যাডভান্স করব, যা সাধারণভাবে আমরা বলছি। ঠিক আছে। এরপরে আছে কি, যে পৃথিবীর 3টে স্তর দিয়ে তৈরি। একটা হলো ভূত্বক, একটা হলো গুরুমণ্ডল, একটা হলো কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এইখানে একটা বইয়ের নাম দিচ্ছে, সেই বইটা তোমরা বাড়িতে যখন ইন্টারনেট থাকবে গুগলে সার্চ করবে। ঠিক আছে, এই বইটা সম্পর্কে একটা আইসল্যান্ডে পাণ্ডুলিপি পেয়েছিল একজন ব্যক্তি এবং তার ভাগ্নে, দিয়ে তারা সব বিভিন্ন গল্পর মতো ভূত্বকের ভেতরে ঢুকেছিল, আবার বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয়ে একবারে কেন্দ্রে চলে গেছিল, আবার ভূত্বকের ওপরে উঠে ভূত্বকের ভেতরে ঢুকেছিল, অর্থাৎ ভূত্বকে মানে পৃথিবীর কেন্দ্রে ঢুকেছিল অনেক ঝড় ঝঞ্ঝাকে অতিক্রম করে, তারপর আবার ভূত্বকের ওপরে উঠে এলো। ঠিক আছে, এই জিনিস নিয়ে একটা গল্প কথা আছে। ঠিক আছে, জাস্ট একবার ইন্টারনেটে সার্চ করে নেবে। তাহলে পৃথিবীর 3টে স্তর, একটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এবার ভূত্বক আবার দুটো ভাগে বিভক্ত হলো, একটা হলো সীমা, একটা হলো শিয়াল। সীমা হলো এসআই হলো অ্যালুমিনিয়াম, আর এমজি হলো ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এসআই মানে সিলিকন, এমজি মানে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর শিয়াল মানে কি? শিয়াল মানে হলো সিলিকা, আর এল মানে অ্যালুমিনিয়াম। অর্থাৎ ভূত্বক বেশিরভাগ যে পদার্থ দিয়ে তৈরি, কম্পোনেন্ট উপাদান যদি বলা হয়, তোমরা করবে না যে অ্যালুমিনিয়াম এবং সিলিকা। এইখানে তোমরা মনে রাখবে যে ভূত্বক সব থেকে বেশি অক্সিজেন আছে। অক্সিজেন বায়ুমণ্ডলে যে অক্সিজেন, সেই অক্সিজেন কি আছে, নানা রাসায়নিক অবস্থায় মিশে আছে ভূত্বকের সঙ্গে। আর দ্বিতীয় প্রধান উপাদান হবে কি ভূত্বকে? সিলিকন। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবে যে গ্রানাইট শিলা, অর্থাৎ ভূত্বক গ্রানাইট শিলা দিয়ে তৈরি, আর সীমা হলো ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। সীমা হলো মহাসাগরীয় ভূত্বক, আর গ্রানাইট শিলা হলো মহাসাগরীয়। সীমা হলো মহাসাগরীয়, আর শিয়াল হলো মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক আর ব্যাসাল্ট হলো মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, তবে এই যে চ্যাপ্টারটা এবার তোমাদের মোটামুটি বললাম। এরপরে আমরা মেন আলোচনায় চলে আসি। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার আসবো। বেশ, এরপরে আমরা একটা স্তর আঁকবো,
পৃথিবীর স্তর একটা আইসক্রিম কোনের মতো আঁকবো। দেখো কিভাবে আঁকছি। তোমরা ড্রয়িং করে নিতে পারো, তোমাদের সুবিধা হবে পরে পড়তে। ঠিক আছে, আমার মতো ড্রয়িং করে নাও। এটা হলো পর্বত। ঠিক আছে, এটা হলো মালভূমি। এটা হলো সমুদ্র। আর এটা হলো সমভূমি। বেশ, এবার এই যে স্তরটা বিভাজন করছি, ভালো করে মন দিয়ে দেখবে কিন্তু, হ্যাঁ। এই যে যেটা আঁকছি এই মুহূর্তে এইটা আঁকছি হলো শিয়াল স্তর। ঠিক আছে, এটা আঁকছি শিয়াল স্তর। শিয়াল স্তর। এটা আঁকছি আমি, এটা আঁকছি হলো সীমা স্তর। এরপরে এটা হলো, এরপরে আঁকছি, এটা হলো গুরুমণ্ডল। ঠিক আছে, গুরুমণ্ডলের দুটো ভাগ। এটা হলো কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ। এটা হলো সীমা, এটা হলো শিয়াল, আর এটা হলো সীমা। তোমরা খাতা পেন বের করে লিখে নিতে পারো। ঠিক আছে, এটা হলো প্রফেসিমা, আর এটা হলো নিফেসিমা। আর এই টোটালটা হলো নিফে। ঠিক আছে, এই টোটালটা হলো নিফে। নিফে। এই কটা হলো স্তর আছে পৃথিবীর ভেতরে। এই ক্রফেসিমার মধ্যেই আমাদের অ্যাসথেনোস্ফিয়ার আছে। অ্যাসথেনোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরে পাতগুলো ভাসছে। ঠিক আছে, মনে রাখবে ভূত্বক থেকে 400 কিলোমিটার নিচে এই অ্যাসথেনোস্ফিয়ার আছে। এবার আমরা এই ভূত্বক সম্পর্কে যে জানলাম, সেটা আগে আমি এখানে ব্যাখ্যা করি। তারপরে আমরা ভূত্বকের উৎস সম্পর্কে জানবো, ভূত্বকের নিচে কি কি আছে সেটা সম্পর্কে জানবো। প্রথম যেটা আঁকলাম এইটা হলো সব থেকে ছোট, এটা হলো ভূত্বক, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রাস্ট। এটা হলো গুরুমণ্ডল। ঠিক আছে, সব থেকে বড়। এটা হলো গুরুমণ্ডল। আর এটা হলো সব থেকে দ্বিতীয় ভাগ, এটা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের উপরের অংশটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। আর গুরুমণ্ডলের উপরের অংশটাকে বলা হয় প্রফেসিমা, নিফেসিমা। ভূত্বকের উপরের অংশকে বলা হয় শিয়াল এবং সীমা। ঠিক আছে, এবার যে প্রত্যেকটা স্তরের আমি বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের যে উপরের অংশটা, ঠিক আছে, এটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল, এটা মনে রাখবে তরল অবস্থায় আছে, তরল। আর এটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, আর এই যে গুরুমণ্ডলের যে অংশটা, এটা অ্যাস্টেনোস্ফিয়ারের এই অংশটা, এটা আছে কি ওই
যখন গুড় জাল দেওয়া হয়, যখন শেষ পর্যন্ত নাড়ু বানানোর আগের মুহূর্তে যখন টকবক করে ফোটে যে জেলি টাইপের, সেই রকম গরম হয়ে আছে এই গুরুমণ্ডলের অংশটা। ঠিক আছে, অ্যাস্টেনোস্ফিয়ারের অংশটা যার উপরে প্লেট ভাসছে। এবার এইখানে বিশেষভাবে মনে রাখবে যে বহিঃকেন্দ্রমণ্ডল তরল আর এটা অন্তঃকেন্দ্রমণ্ডল হলো কঠিন। ঠিক আছে, আমাদের আরেকটা অবজারভেশন এখানে করবে যে ভূত্বক দেখতে পাচ্ছে এখানে, ভূত্বক পর্বতের নিচে ভূত্বকে অর্থাৎ শিয়ালের গভীরতা বেশি। অর্থাৎ এইখান থেকে যদি আমি দেখি এতখানি পর্যন্ত হলো পর্বতের নিচে ভূত্বক আছে, আবার মালভূমির কাছে ভূত্বকের পরিমাণটা কিছুটা কমে গেল, আর সমভূমির কাছে আরো কমে গেল। তাহলে পর্বতের নিচে ভূত্বকের গভীরতা বেশি, সমুদ্রের নিচে একেবারেই কম, আবার কোথাও গিয়ে তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গায় শেষই হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষই হয়ে যাচ্ছে, ভূত্বকের চিহ্নই থাকছে না। তাই ভূত্বকের গড় গভীরতা মনে রাখবে 30 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 30 কিলোমিটার। গুরুমণ্ডলের ক্রফেসীমার যে গভীরতা, ক্রফেসীমা অর্থাৎ এইখান থেকে এতখানি গভীরতা কত, 700 কিমি। এইখান থেকে গভীরতা, নিফেসীমার গভীরতা হলো মোটামুটি 2900 কিমি। ঠিক আছে, 2900 কিমি কোথায় হবে, এটা এইখানে হবে, অর্থাৎ এটা হলো 2900, এটা হলো 700 কিমি। ঠিক আছে, এখানে লিখলাম না, এখানে লিখে দিলাম, এই লাইনটা মুছে দিই। বেশ, আর কেন্দ্রমণ্ডলের শেষে কত হবে, কেন্দ্রমণ্ডলের শেষে এটা হবে, এটা হবে 5100 কিমি, আর এটা হবে 6370 কিমি। তবে আমাদের স্তর বিন্যাস হয়ে গেল। এবার মনে রাখবে যে প্রত্যেকটা স্তর এক একটা ভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি। ঠিক আছে, এবার এই যে এতগুলো স্তর আমরা কি করে জানলাম, সেই জানার যে সোর্স সেটা তোমাদের বলছি। জানার সোর্স দুটো, উৎস, ভূ অভ্যন্তর সম্পর্কে জানার উৎস। ঠিক আছে, উৎস হলো দুটো, একটা হলো প্রত্যক্ষ উৎস, ডাইরেক্ট, আর একটা হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট। এই কটা আমি জাস্ট লিখছি। প্রত্যক্ষ উৎস হিসাবে তোমরা মনে রাখবে অগ্নুৎপাত, অগ্নুৎপাত বা ভলক্যানিক ইরাপশন। ঠিক আছে, এটা হলো প্রত্যক্ষ উৎস। আর প্রত্যক্ষ উৎস কি হবে, আর তেমন প্রত্যক্ষ উৎস নেই। ঠিক আছে, এরপরে আছে অপ্রত্যক্ষ উৎস। অপ্রত্যক্ষ উৎস হিসাবে অগ্নুৎপাত হবে প্রত্যক্ষ উৎস, তারপরে আর একটা বলি খনিগর্ভ, আর একটা বলি ওশেন ড্রিলিং। ওশেন ড্রিলিং, ড্রিলিং মানে কি, সমুদ্র, সমুদ্র কি, ড্রিলিং মানে গর্ত করা, সমুদ্র গর্ত। গর্ত কেমন শব্দ লাগছে, ড্রিলিংটাই ঠিক আছে, সমুদ্র ড্রিলিং। ঠিক আছে, আর অপ্রত্যক্ষ উৎসর মধ্যে অনেক কটা পড়বে, সেই কটা লিখছি, শুনে নাও। আমি প্রত্যেকটা আলোচনা করছি পরে। ঠিক আছে, অপ্রত্যক্ষ উৎসর মধ্যে পড়বে কি, সব থেকে গুরুত্বপূর্ণ পড়বে ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গ, তারপরে পড়বে সব থেকে অপ্রত্যক্ষ উৎস হিসাবে পড়বে যে পৃথিবীর উৎপত্তি। পৃথিবীর উৎপত্তি, তারপরে আরেকটা পড়বে কি, উল্কাপাত। ঠিক আছে, মেটিওরাইট হিট, পৃথিবীর উৎপত্তি, ভূমিকম্প তরঙ্গ মানে বলতে বোঝায় কি, সিসমিক ওয়েভস। ঠিক আছে, SEIS, সিসমিক ওয়েভ,
তারপর অরিজিন অফ আর্থ, উল্কাপাত হলো মেটিওরাইটস। ঠিক আছে, এই কটা হলো অপ্রত্যক্ষ উৎস। ভূ অভ্যন্তর সম্পর্কে জানার অপ্রত্যক্ষ উৎস, একটা উৎস হিসাবে আমরা প্রথমে বলি যে কি, অগ্নুৎপাত। এই অগ্নুৎপাত বলতে বোঝাচ্ছে যে পৃথিবী সম্পর্কে কি করে ধারণা দিচ্ছে। এটা ধারণা দেওয়ার হলো যে পৃথিবীর ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, তাই না? তাহলে এই ম্যাগমা গুলো যদি আমরা ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর নিচে কি মেটেরিয়াল দিয়ে তৈরি। এটা একটা গেল। 2 নম্বর হলো খনিগর্ভ। আমরা একটু আগে পড়লাম যে পৃথিবী সব থেকে গভীরতম গর্তের নাম কোথায় আছে। গভীরতম গর্ত, বলো দেখি, গভীরতম গর্ত আছে রাশিয়ার কোলা উপদ্বীপে। তাহলে সেই খনি গর্ভ থেকে যারা, যদি বিজ্ঞানীরা যায়, যা সায়েন্টিস্টরা যায়, ঠিক আছে, তবে বুঝতে পারবে কিছুটা যে পৃথিবীর নিচে যত যাওয়া যাচ্ছে উষ্ণতা বাড়ছে, পরিবর্তন হচ্ছে মেটেরিয়াল। ঠিক আছে, বোঝা গিয়েছে? বেশ। তারপর ভারতেও একটা খনি অঞ্চল আছে প্রায় 3217 মিটার, অর্থাৎ প্রায় 3 কিমি গভীর, কর্ণাটকে আছে। ঠিক আছে, কোলার গোল্ড ফিল্ড। ঠিক আছে, তাহলে এই যে খনি গর্ভেতে যখন খনিজ সম্পদ উত্তোলন করা হয়, তখনও পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে প্রত্যক্ষ উৎস হিসাবে আরেকটা দিয়েছে কি, ওশেন ড্রিলিং। ওশেন ড্রিলিং এর মধ্যে তোমাদের কিছু শব্দ বলছে, লিখে নিতে পারো। ঠিক আছে, JOIDES, এটা একটা প্রজেক্ট ছিল। কত সালে ছিল? 1978 সাল থেকে শুরু হয় এটা, প্রায় 6 বছর ধরে চলে, 1984 পর্যন্ত। ঠিক আছে, সমুদ্রের নিচে তেল অনুসন্ধানের জন্য করা হয়েছিল। প্রায় 2 কিমি গভীর খনন করা হয়েছিল। ঠিক আছে, আর একটা আছে গ্লোমার চ্যালেঞ্জ। এটা এটা পরে হয়েছিল। ঠিক আছে, জয়ডিসটা পরে হয়েছিল। আর একটা কি বললাম, আর একটা হলো গ্লোমার চ্যালেঞ্জ। এই কথাগুলো লিখে নিতে পারো। গ্লোমার চ্যালেঞ্জ হয়েছিল কত সালে? 1968 সালে। যে তোমরা ভূগোলে যখন আরো সামনের দিকে যাব, তখন একটা বিজ্ঞানীর নাম পাবে, আর্থার হোমস। তিনি পরিচলন স্রোতের তত্ত্ব দিয়েছিল। পরিচলন স্রোতের তত্ত্ব দিয়েছিল। ঠিক আছে, সেটাকে যাচাই করার জন্য এই গ্লোমার চ্যালেঞ্জ করা হয়েছিল সমুদ্রের নিচে। কোথায় করেছিল? যে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্রিপস ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি তত্ত্বাবধানে হয়েছিল। কি বললাম মনে রাখবে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি ক্রিপস ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফির তত্ত্বাবধানে এটা হয়েছিল। তোমরা শুধু গ্লোমার চ্যালেঞ্জ মনে রাখবে, যে আর্থার হোমসের পরিচালন স্রোতের তত্ত্ব দিয়েছিলেন, সেটাকে যাচাই করার জন্য গেছিল। আর জয়দিস ছিল কি, জয়েন্টস। এটার সম্পূর্ণ নাম বলছি, মনে রাখবে। জয়েন্ট, যে দিয়ে জয়েন্ট, ও দি ওশেনোগ্রাফি, আই দি ইনস্টিটিউশন ফর ডিপ ডিপ আর্থ স্যাম্পলিং। ঠিক আছে, জয়েন্ট ওশেনোগ্রাফি ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং, এই দুটো প্রকল্প বা এই দুটো প্রজেক্ট থেকে বিজ্ঞানীরা কিছুটা হলেও ধারণা পেয়েছে যে পৃথিবীর অভ্যন্তরে কি আছে না না আছে। ঠিক আছে, এই কটা গেল কি প্রত্যক্ষ উৎস। পরোক্ষ উৎসের মধ্যে প্রথমে আছে ভূমিকম্প তরঙ্গ, সিসমিক ওয়েভস, পরে বলছি একটু। আগে প্রথমে পৃথিবীর উৎপত্তিটা বলে নি। পৃথিবীর উৎপত্তি আমরা জানি, পৃথিবী যে উৎপত্তি হয়েছে, সে পৃথিবীর উৎপত্তি সৌরজগতে হওয়ার পরে পৃথিবীর যে বিভিন্ন বিষয়গুলো আছে, ঠিক আছে, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড পরবর্তীকালে তাপ বিকিরণ করে কঠিন হয়ে গেছে। ঠিক আছে, সেটা তো আমরা জানি, বোঝা গিয়েছে? তাই এখান থেকে একটু ধারণা পেয়ে নিচ্ছি যে পৃথিবীর উৎপত্তি যখন হয়েছিল তখন সব পৃথিবীতে গরম ছিল, তাই এখন ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, ভেতরটা এখনো গরম আছে, এরকম কল্পনা আমরা করে নিচ্ছি। তাই এটাকে অপ্রত্যক্ষ উৎস বলছে। আর উল্কাপাত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা উল্কাপাত হয়েছিল, তার বড় গর্ত আছে। ঠিক আছে, যেটাকে বলা হয়, কি বললাম কোথায় আছে, ব্যারিঞ্জার ক্রেটার, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। সেই ব্যারিঞ্জার ক্রেটার
যে মেটেরিয়াল গুলো এখনো তো কিছু তো থাকবে, বড় একটা গর্ত হয়ে গেছে, সার্চ করবে ইন্টারনেটে ব্যারিঞ্জার ক্রেটার, আমি লিখছি ব্যারিঞ্জার ক্রেটার, ঠিক আছে, ব্যারিঞ্জার ক্রেটার। এখানে একটা বড় উল্কাপাত হয়েছিল প্রায় 175 মিলিয়ন বছর আগে, ঠিক আছে, 175 মিলিয়ন বছর আগে এই উল্কাপাত হয়েছিল। সেই উল্কাপাতের মেটেরিয়াল গুলো আমরা ল্যাবে টেস্ট করে জানতে পারি যে পৃথিবীর ভেতরে কি আছে না না আছে, বা পৃথিবী কি দিয়ে তৈরি। কারণ আমরা জানি যে পৃথিবীর উৎপত্তি হয়েছে এবং উল্কাপাতও পৃথিবীর সঙ্গে সঙ্গেই উৎপত্তি হয়েছে, বোঝা গিয়েছে। তাই আমরা এই উল্কাপাতের মেটেরিয়াল গুলো আলোচনা করে আমরা জানতে পারি যে পৃথিবীর অভ্যন্তরে কি আছে। বেশ, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে, সিসমিক ওয়েভস, ঠিক আছে। সিসমিক ওয়েভস এর মধ্যে আমি বলছি, শোনো মন দিয়ে শুনবে, ভূমিকম্প তরঙ্গ, ভূমিকম্প তরঙ্গ, ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গ, ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গ দু ধরনের, একটা হলো পৃষ্ঠ তরঙ্গ, আর একটা হলো দেহ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গকে বলা হয় সারফেস ওয়েভস, ঠিক আছে, এটা হলো সিসমিক ওয়েভস, এটা হলো বডি ওয়েভস, ঠিক আছে। তাহলে ভূমিকম্পের তরঙ্গ দু ধরনের, পৃষ্ঠ তরঙ্গের মধ্যে আসবে এল তরঙ্গ, আর দেহ তরঙ্গের মধ্যে আসবে পি তরঙ্গ এন্ড এস তরঙ্গ, ঠিক আছে, পি তরঙ্গ আর এস তরঙ্গ, বোঝা গিয়েছে। পি তরঙ্গ আর এস তরঙ্গ হলো দেহ তরঙ্গের মধ্যে আসবে, পি এন্ড এস, ঠিক আছে। এবার আমরা প্রথমে একটু ভূমিকম্প সম্পর্কে জানি, যে এটা যদি আর্থ সারফেস হয়, ঠিক আছে, আর্থ সারফেস হয়, আর্থ সারফেস থেকে ঠিক মোটামুটি 15 কিমি নিচে যেখানে ভূমিকম্প হয়, এটা কত বললাম, মোটামুটি 15 কিমি নিচে ভূমিকম্প হয়, সেই যে পয়েন্টটাকে বলা হয় ফোকাস পয়েন্ট, ফোকাস পয়েন্ট, ভূমিকম্পের কি এটা ফোকাস পয়েন্ট। আর ঠিক এর উপরে যেখানে প্রথম ভূমিকম্প এসে পৌঁছায়, ভূমিকম্প যেখানে এসে প্রথমে পৌঁছায় এই জায়গাটা হলো ভূমিকম্পের এপিসেন্টার, ঠিক আছে, ভূমিকম্পের এপিসেন্টার বা উপকেন্দ্র, এপিসেন্টার বা উপকেন্দ্র, ঠিক আছে। আর এটা কি, ভূমিকম্পের কেন্দ্র। বেশ, এবার যেখানে ফোকাস পয়েন্টে ভূমিকম্প তৈরি হলো এই জায়গাটা, এবার প্রথমে ভূমিকম্প তরঙ্গ এসে পৌঁছাবে এপিসেন্টারে, তারপরে ধীরে ধীরে এরকম করে চারপাশে ছড়িয়ে যাবে, ঠিক আছে, চারপাশে ছড়িয়ে যাবে। এটা চলবে সবটুকুই পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে হচ্ছে বলে এটাকে কি বলা হচ্ছে, পি এবং এস তরঙ্গ, অর্থাৎ দেহ তরঙ্গ বলছে। পৃথিবীর অভ্যন্তরে হচ্ছে বলে বডি ওয়েভস বা দেহ তরঙ্গ বলছে। আর এই যে তরঙ্গগুলো এখানে পৌঁছানোর পরে তখন কি হবে, ধীরে ধীরে, এই জায়গাটা আরো এক্সটেন্ড করি, ধীরে ধীরে কি হবে, এই জায়গাগুলোতে ছড়িয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে ছড়িয়ে যাবে। কোন জায়গাগুলোতে ছড়াবে, যে এই যে এইখানে এলো, এবার এইভাবে এইভাবে চারপাশে ছড়িয়ে যাবে, ঠিক আছে, তরঙ্গগুলো ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে যাবে, তাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এল তরঙ্গ। এল তরঙ্গ হলো ভূপৃষ্ঠ বরাবর যাচ্ছে, আর এইগুলো কি পি এন্ড এস তরঙ্গ, ঠিক আছে। তাহলে ভূমিকম্প তরঙ্গ কেন পৃষ্ঠ তরঙ্গ বলছে, কেন দেহ তরঙ্গ বলছে, বোঝা গেল। এবার পি এবং এস তরঙ্গের বৈশিষ্ট্য তোমাদের সামনে রাখছি আমি, শুনবে, ঠিক আছে। পি এবং এস তরঙ্গের বৈশিষ্ট্য বলছি। পি তরঙ্গের বৈশিষ্ট্য কি, পি তরঙ্গ, পি তরঙ্গ মনে রাখবে, এটা শব্দ তরঙ্গের মতো, শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভের মতো, ঠিক আছে, সাউন্ড ওয়েভের মতো। আর এস তরঙ্গ কি, এস তরঙ্গ হলো
পি তরঙ্গ নিয়ে বলে নি, তারপর এস তরঙ্গ বলবো। শব্দ তরঙ্গের মতো এটা পদার্থ কি হবে, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এগিয়ে যাবে। ঠিক আছে, উপকেন্দ্রে প্রথম পৌঁছায়, উপকেন্দ্রে প্রথম পৌঁছায়, তাই প্রাথমিক তরঙ্গ বলে, প্রাথমিক তরঙ্গ বলে। ঠিক আছে, এটা কি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কঠিন অর্থাৎ সলিড, তরল, গ্যাস অর্থাৎ লিকুইড এবং গ্যাস মাধ্যমে যেতে পারে। ঠিক আছে, কেমন করে যাবে এখানে আমি আঁকছি, এরকম ক্রমান্বয়ে সংকোচন হবে, আবার প্রসারণ হবে। ঠিক আছে, আবার সংকোচন হবে, আবার প্রসারণ হবে, এরকম করে যাবে, ক্রমান্বয়ে সংকোচন এবং প্রসারণ হবে। আমি ছবিতে দেখাচ্ছি পরে। এস তরঙ্গ, এস তরঙ্গ কেমন করে এগিয়ে যাবে, এটা হলো আলো তরঙ্গের মতো, আলো তরঙ্গের মতো। ঠিক আছে, এটা হলো আলো তরঙ্গের মতো। এটা পদার্থ ওপর নিচ, ওপর নিচ ওঠানামা করে, পদার্থ ওপর নিচ ওঠানামা করে এগিয়ে যাবে। ঠিক আছে, পদার্থ ওপর নিচ ওঠানামা করে এগিয়ে যাবে, শুধুমাত্র কঠিন মাধ্যমেই যাবে, কঠিন মাধ্যমেই যাবে। ঠিক আছে, শুধুমাত্র কঠিন মাধ্যমেই যাবে এস তরঙ্গ। এটা কেমন করে যাবে আমি ছবি আঁকছি, দেখো, এরকম ওপর নিচে ওঠানামা করে এগিয়ে যাবে। ঠিক আছে, বেশ, এবার এইটা তো আমি বললাম, এবার ছবিতে দেখো এস তরঙ্গ পি তরঙ্গ কেমন করে যাচ্ছে। দেখো পি তরঙ্গ, এই যে এই পার্টটা, পি তরঙ্গ এই যে এইখানে, এই যে এইখান থেকে এইটুকু কি হয়েছে, ক্রমান্বয়ে সংকোচন হয়েছে, আবার এখান থেকে এতখানি প্রসারণ হয়েছে। ঠিক আছে, এইভাবে সামনের দিকে পি তরঙ্গ এগিয়ে যাবে। আর এস ওয়েভ কেমন যাবে, এরকম করে উপর নিচে ওঠানামা করে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা হলো এস ওয়েভ। পি তরঙ্গ কি, সলিড, লিকুইড, গ্যাস, তিনটে মাধ্যমে যাবে। এটা শুধু কোথা দিয়ে যাবে, সলিড দিয়ে যাবে। ঠিক আছে, এটা শুধুমাত্র সলিড দিয়ে যাবে। পি তরঙ্গ যদি পৃথিবীর ওপরে আঘাত করে কেমন করে যাবে, এই যে বিল্ডিং ওপর নিচে ওঠানামা করবে, অর্থাৎ একবার ওপরে উঠবে আবার নিচে নামবে, একবার উপরে উঠবে একবার নিচে নামবে, অর্থাৎ এইরকম করে ওপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে এবং নিচে নামবে। ঠিক আছে, এটা হলো পি তরঙ্গ। আর এস তরঙ্গ কি হবে, বিল্ডিং নড়বে, নড়বে মানে কি, একবার এই দিকে যাবে আবার একবার এই দিকে যাবে। ঠিক আছে, আর পি তরঙ্গ একবার উপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে একবার নিচে নামবে। ঠিক আছে, পদার্থ সংকোচন প্রসারণের মধ্যে হচ্ছে। পি তরঙ্গ এস তরঙ্গ বোঝা গেল। এবার এই পি তরঙ্গ এস তরঙ্গ বললাম যে পি তরঙ্গ হলো শব্দ তরঙ্গের মতো, সলিড, লিকুইড, গ্যাস তিনটে মাধ্যমে যায়। আর এস ওয়েভ হলো শব্দ তরঙ্গ, আলো তরঙ্গের মতো শুধুমাত্র কঠিন মাধ্যমে যায়। ঠিক আছে, আলো তরঙ্গের মতো কঠিন মাধ্যমে যায়। বেশ, আলো তরঙ্গ কেন বলছে, কারণ উপর নিচে ওঠানামা করছে। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন করবে যে সলিড মানে কঠিন মাধ্যমে কি করে আলো যাচ্ছে, আলোর প্রশ্ন আসছে না। আলো তরঙ্গ সামনের দিকে এগিয়ে যেমন যায়, অর্থাৎ উপর নিচে ওঠানামা করে, তেমন এস তরঙ্গ সেইভাবে যায়। ঠিক আছে, আর পি তরঙ্গ হলো শব্দ তরঙ্গের মতো, কম্প্রেশন হচ্ছে অর্থাৎ সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এইভাবে যাচ্ছে। এখানে আলো প্রশ্ন আসছে না। ঠিক আছে, তাই আলোর সঙ্গে গুলিয়ে দিও না। ঠিক আছে, সলিডের মধ্যে দিয়ে আলো যায় না, কি করে বলছেন স্যার সলিডের মধ্যে দিয়ে এস তরঙ্গ যাচ্ছে আলো হয়ে, এরকম নয় ব্যাপারটা। ঠিক আছে, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কথা এবার আমি বলবো যে এইখানে দেখো, যে পি তরঙ্গ, আমরা জানি যে ভূত্বক সব থেকে পাতলা একটা স্তর, এই যে এই অংশটা হলো ভূত্বক। ঠিক আছে,
এই যে এই অংশটা হলো ভূত্বক, সব থেকে পাতলা অংশ। আমরা জানি ভূত্বক কিভাবে আছে, ভূত্বক আছে কঠিন রূপে, ভূত্বক আছে কি কঠিন রূপে আছে। বেশ, ভূত্বকের নিচে যে গুরুমণ্ডল আছে, গুরুমণ্ডল এই যে এখান থেকে এতখানি এতখানি যে গুরুমণ্ডল আছে, সেটা হলো না কঠিন না তরল, অর্থাৎ অর্ধ কঠিন ভাবে আছে। ঠিক আছে, প্লাস্টিক মেটেরিয়ালের মতো আছে, প্লাস্টিক গলালে যেমন হয় না সেই রকম। আর কেন্দ্রমণ্ডলের এটা কি মনে রাখবে, তরল। চাপ এবং তাপে বহিস্থ কেন্দ্রমণ্ডলটা কিন্তু তরল হয়ে আছে, আর অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল আছে কিভাবে, কঠিন ভাবে। ঠিক আছে, কঠিন ভাবে আছে। এরপরে আমাদের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, বিজ্ঞানীদের একটা ভাবনা চিন্তা এসছে যে যদি ভূমিকম্প তরঙ্গ আমরা বিশ্লেষণ করে দেখি, এখানে মনে রাখবে এই যে এস তরঙ্গ, এই যে এস তরঙ্গ এবং পি তরঙ্গ যেটা যাচ্ছে সেটা ডিফ্লেক্ট হয়ে যাবে। অর্থাৎ ডিফ্লেক্ট মানে কি বোঝায়, যে রিফ্র্যাক্ট, ফিজিক্সের ভাষায় বলা হয় রিফ্র্যাক্ট। ঠিক আছে, যেটাকে বলা হয় প্রতিসরণ। এই যে তরঙ্গগুলো একটা আলাদা মেটেরিয়ালের সংস্পর্শে এলে হঠাৎ করে কি হয়, হঠাৎ করে রিফ্লেক্ট অর্থাৎ রিফ্র্যাক্ট হয়ে যায়, অর্থাৎ প্রতিসরণ হয়ে যায়। এখানে সেটাই দেখছো যে এস তরঙ্গ যদি এখান দিয়ে নামছে ঠিক নামছে, হঠাৎ করে এইদিকে বেঁকে গেল। এবার এই ছবিটা ভালো করে আমি ডায়াগ্রামটা বলে নিই আগে। এই দিকটা হলো তরঙ্গের গতিবেগ সেকেন্ডে বলা আছে, ঠিক আছে, এই দিকটা। আর এই দিকটা হলো ভূপৃষ্ঠের ওপর থেকে নিচের গভীরতা, ভূপৃষ্ঠের ওপর থেকে নিচের গভীরতা বলা আছে এইখান থেকে। ঠিক আছে, এবার আমরা যদি ভূপৃষ্ঠের ওপর থেকে তরঙ্গ হিসাবে নিয়ে যাচ্ছি কাকে, এস তরঙ্গ যখন যাচ্ছে ভূমিকম্প তৈরি হওয়ার পরে কিছু কিছু জায়গায় এরকম বেঁকে যাচ্ছে, দিয়ে আর যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না, শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তরঙ্গটা এখানে শেষ হয়ে গেল, এই যে এই জায়গাটা এসে শেষ হয়ে গেল। কত কিমি, প্রায় 2900 কিমি গভীরে এসে শেষ হয়ে গেল, আর যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না। কিন্তু পি তরঙ্গ দেখো, পি তরঙ্গ এখান থেকে শুরু হয়েছে, গুরুমণ্ডলে গতিবেগ বাড়লো, অর্থাৎ এই দিকে চলে গেল কিন্তু। ঠিক আছে, এই দিকে চলে গেল, গুরুমণ্ডলে গতিবেগ বেড়ে গেল। কিন্তু হঠাৎ করে যখন আবার কেন্দ্রমণ্ডলে যেই ঢুকে গেল, এটা টোটালটা কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, 2900 কিমির নিচে আমরা কেন্দ্রমণ্ডল বলেছি, এই যে এখানে ছবিতে বলে দিয়েছি 2900 পরে কেন্দ্রমণ্ডল। তাই এখানে দেখো এই যে কেন্দ্রমণ্ডলে যে এলো 2900 কিমির ভেতরে, তখনই এই যে 2900 এখানে ধরে নাও, তাহলে এইখানে গতিবেগ হঠাৎ করে কমে গেল, অর্থাৎ কত কিমি চলে এলো, গতিবেগ প্রায় কত কিমি, এখানে প্রায় এখানে 7 কিমিতে চলে এলো। ঠিক আছে, কিন্তু এইখানে কত ছিল, এইখানে ছিল যখন গুরুমণ্ডলের শেষ অংশে ছিল তখন গতিবেগ ছিল প্রায় 13 কিমি পার ঘন্টায়। তাহলে এখান থেকে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যে পি তরঙ্গ অ্যানালিসিস করে আলোচনা করে দেখা গেছে যে ভূমিকম্পের কোন একটা কেন্দ্রে যখন ভূমিকম্প তৈরি হচ্ছে, পি তরঙ্গ, ঠিক আছে, এস তরঙ্গ শুধুমাত্র এখান দিয়ে এইটুকুই আসছে, অর্থাৎ পৃথিবীর প্রতিবাদ কেন্দ্রে আর আসছে না। এই যে প্রতিবাদ কেন্দ্রে আসছে না, পৃথিবীর ঠিক প্রতিবাদ কেন্দ্র বলতে বোঝায় কি, যে অংশে তুমি আছো তার ঠিক পেছনের অংশ, এইখানে কিন্তু আসছে না। ঠিক আছে, শুধুমাত্র কোন তরঙ্গ আসছে, পি তরঙ্গটা আসছে, কিন্তু তাও দেখো এখানে এসে কি হলো, একটু বেঁকে গেল। ওই যে বললাম, এই যে রিফ্র্যাক্ট বা প্রতিসরণ হয়ে গেল, প্রতিসরণ হয়ে গেল, তাহলে প্রতিসরণ হয়ে এরকম বেঁকে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর নিচে কিছু একটা আছে যে ভূমিকম্পের এস তরঙ্গকে যেতে দিচ্ছে না। তাহলে আমরা একটু আগে পড়লাম যে এস তরঙ্গ কোন দিক দিয়ে যায়, শুধুমাত্র এস তরঙ্গ শুধুমাত্র সলিড দিয়ে যায়, সলিড দিয়ে যায়, তাই না, এস তরঙ্গ শুধুমাত্র সলিড দিয়ে যায়। এই যে এখানেও বললাম যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, কঠিন মাধ্যমে দিয়ে যাবে। তাহলে এইখানে বিজ্ঞানী মহলে একটা প্রশ্ন আসছে যে পৃথিবীর নিচে এমন কিছু আছে যেটা এস তরঙ্গকে যেতে বাধা দিচ্ছে। তাহলে এস তরঙ্গ মনে রাখবে পৃথিবীর ভেতরে, অর্থাৎ যেই কেন্দ্রমণ্ডল, অর্থাৎ এই যে বহিস্থ কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাচ্ছে, বহিস্থ কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাচ্ছে 2900 কিমির পরে, সেই অংশটা কি আছে, তরল ভাবে আছে। সেই কারণে এখান দিয়ে যখন পি তরঙ্গ শুরু হলো, এলো, সোজাসুজি না গিয়ে এরকম কিছুটা বেঁকে গেল। ঠিক আছে, আর এস তরঙ্গ
এইখান থেকে যদি শুরু হয়, এস তরঙ্গ এখান থেকে শুরু হয়েছে, এস তরঙ্গ এখান থেকে শুরু হয়ে আর এইদিকে গেল না, এইভাবেই সরে গেল। ঠিক আছে, এইভাবেই সরে গেল। এটা এস, এটা পি। তাহলে বোঝা গেল যে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে কি করে হয়েছে, অর্থাৎ তোমরা মনে রাখবে যে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে হয়েছে কি, এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে না, তাই বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় থাকার কারণে এস তরঙ্গ হয়ে যাচ্ছে প্রতিসরণ, অর্থাৎ রিফ্র্যাক্ট হয়ে যাচ্ছে টোটালি, অর্থাৎ প্রতিফলন হয়ে যাচ্ছে। এটা রিফ্র্যাক্ট হচ্ছে না, প্রতিফলন হয়ে যাচ্ছে, প্রতিফলন। ঠিক আছে, আর যাচ্ছে না সামনের দিকে, দিয়ে ঘুরে গেল, এইদিকে চলে গেল। তাহলে এস তরঙ্গ এইখান থেকে আর পাচ্ছি না আমরা, এইখান থেকে এতখানি এস তরঙ্গ আমরা পাচ্ছি না কিন্তু ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হওয়ার পরে। কিন্তু পি তরঙ্গ কতখানি পাচ্ছি না, এইখান থেকে যেহেতু বেঁকে গেল, এই যে এই জায়গাটা থেকে বেঁকে গেল, তাই এইখান থেকে আমরা এস তরঙ্গ পেলাম না, এইখান থেকে এতখানি এস তরঙ্গ পেলাম না, এস তরঙ্গ পেলাম না। আর সরি, এইখান থেকে এতখানি পি তরঙ্গ পেলাম না। আর এস তরঙ্গ কতখানি এলো না, এস তরঙ্গ এলো না এতখানি, এই যে এইখান থেকে এতখানি এস তরঙ্গ আমরা আর পেলাম না। তাহলে এত বড় অংশটা কত ডিগ্রি থেকে, এটা 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি। ঠিক আছে, 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি আমাদের কি আসছে না, এস তরঙ্গ আসছে না। তাই বলা হয় কি, যে এটা কি এস তরঙ্গের ছায়া বলয়। পরীক্ষায় প্রশ্ন দেবে যে এস তরঙ্গের ছায়া বলয়, ছায়া বলয় কত, 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি। ঠিক আছে, আর পি তরঙ্গের ছায়া বলয় কত থেকে কত হবে, 104 থেকে 140। পি তরঙ্গের ছায়া বলয় 104 থেকে 140 ডিগ্রি। কতখানি, এই যে এতখানি যেটা আঁকলাম এইটা। তাহলে এই যে পৃথিবীর ভেতরটা কেন্দ্রমণ্ডল অংশটা টোটালি তরল আছে, এর জন্যই এস তরঙ্গ পৌঁছালো না 104 থেকে 104-এ, আর পি তরঙ্গ 104 থেকে 140-এ পৌঁছালো না, কারণ কেন্দ্রমণ্ডল এর উপরের অংশ অর্থাৎ বহিস্থ কেন্দ্রমণ্ডলটা তরল থাকায় পি তরঙ্গ কি হয়ে গেল, রিফ্র্যাক্ট হয়ে গেল বা প্রতিসরণ হয়ে গেল। ঠিক আছে, প্রতিসরণ হয়ে গেল। তাহলে বোঝা গেল যে যে অপ্রত্যক্ষ উৎস হিসাবে আমরা ভূমিকম্প তরঙ্গ কি করে আমরা বুঝলাম। এখানে বিজ্ঞানীরা বুঝতে পারলো যে পৃথিবীর ভেতরে, অর্থাৎ জিওলজিস্ট বা জিওলজি যারা নিয়ে পড়ছে বিজ্ঞানী, তারা দেখতে পেলো যে পৃথিবীর ভেতরে বহিঃকেন্দ্রমণ্ডলটাই হয়ে গেছে তরল, তাই এই ভূমিকম্প তরঙ্গ এলো না। তাহলে আমরা কিছুটা ধারণা তো পেলাম পৃথিবীর ভেতর সম্পর্কে। বেশ, তাহলে উৎসগুলো আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর ভেতরের যে কি কি দিয়ে তৈরি তার উৎসটা বুঝতে পারলাম। এবার প্রত্যেকটার এক এক করে সেপারেটলি আমরা বৈশিষ্ট্য পড়ব। ঠিক আছে, উৎস তো বোঝা গেল, এক একটা বৈশিষ্ট্য সেপারেটলি পড়ব। ভূত্বক কি দিয়ে তৈরি, তারপর গুরুমণ্ডল কি কি দিয়ে তৈরি, এবং কেন্দ্রমণ্ডল কি কি দিয়ে তৈরি। ঠিক আছে, তবে আমরা ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে ফেললাম। ঠিক আছে, এই যে ভূমিকম্প তরঙ্গ তোমাদের দেখিয়েছি, আর এই যে র্যালে তরঙ্গ, যেটা র্যালে তরঙ্গ বা লাভ তরঙ্গ, এই দুটোকে একত্রে এল তরঙ্গ বলছে, দুটোকে একত্রে এল তরঙ্গ বলছে। এটা পৃথিবীর ওপর দিয়ে যখন এই যে পি তরঙ্গ এখানে এসে পৌঁছালো, ঠিক আছে, এই বরাবর যাচ্ছে, পৃথিবীর এইদিকে সরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি এল তরঙ্গ। এল তরঙ্গ দুটো ভাগ, একটা র্যালে আর একটা কি লাভ। ঠিক আছে, বেশ, এরপরে পৃথিবীর প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য আমরা এক এক করে জানবো। ঠিক আছে, প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য এক এক করে জানবো। আমি ওরালি বলবো, তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ভূত্বক, প্রথমে হবে ভূত্বক। ভূত্বক দুটো স্তর প্রথমেই বলে নি, একটা হলো শিয়াল, যেটাকে বলা হয় SIAL, আর একটা হলো সীমা। ঠিক আছে, SIMA। এটা হলো মহাদেশীয় ভূত্বক, এটা হলো মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য এক এক করে বলছি। ভূত্বকের বৈশিষ্ট্য কি কি হবে, ভূত্বকের বৈশিষ্ট্য শুনবে মন দিয়ে। যে ভূত্বক এর গভীরতা, এই যে আমরা ছবি এঁকেছিলাম, ভূত্বকের গভীরতা কোথায় সব থেকে বেশি, ভূত্বকের গভীরতা সব থেকে বেশি পর্বতের কাছে।
ঠিক আছে, পর্বতের কাছে সব থেকে বেশি। ভূত্বকের গভীরতা পর্বতের কাছে সব থেকে বেশি। আর মহাসমুদ্রের তলদেশে ভূত্বকের, অর্থাৎ এইখানে যে এই যে মহাসাগরীয় ভূত্বক আর মহাদেশীয় ভূত্বকের কথা বললাম শিয়াল, উপরেরটা হলো শিয়াল, নিচেরটা হলো সীমা। ঠিক আছে, এটা হলো সীমা। এই যে শিয়াল এবং সীমা, যদি দেখো শিয়াল মহাসাগরীয় তলদেশে একেবারেই নেই, অর্থাৎ মনে রাখবে পর্বতে নিচে, পর্বতের নিচে কি শি- শিয়াল, অর্থাৎ ভূত্বকের গভীরতা বেশি, গভীরতা বেশি। আর মহাসাগরীয় তলদেশে ভূত্বকের শিয়াল স্তর নেই। মহাসাগরীয় তলদেশে ভূত্বকের শিয়াল স্তর নেই। বোঝা গেছে? এরপরের বৈশিষ্ট্য বলছি, ভূত্বকের গভীরতা গড়ে কত কিলোমিটার? 30 কিলোমিটার। ঠিক আছে, ভূত্বকের গভীরতা গড়ে 30 কিলোমিটার। এরপরে ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল তারে এটা গুরুমণ্ডলের দুটো ভাগ, কি বলেছিলাম? গুরুমণ্ডল প্রফে সীমা, আর এটা হলো নিফে সীমা। তাহলে এই যে প্রফেসিমা নিফেসিমা গুরুমণ্ডলের অংশ, তাহলে এই যে এই অংশটা, এই অংশটার পর থেকে আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি, আবার এই অংশটার পর থেকে আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই না? তাই আমাদের মনে রাখতে হবে যে ভূত্বকের যে শিয়াল সীমা আলাদা হচ্ছে, শিয়াল সীমা আলাদা হচ্ছে কনোরাডো বিযুক্তি রেখা। কনোরাডো বিযুক্তি, বিযুক্তি কি জিনিস আমি বলছি এখনই। আর এটা হবে গুরুমণ্ডল আর ভূত্বক আলাদা করছে মোহরো-ভিসিক বিযুক্তি রেখা। মোহরো-ভিসিক বিযুক্তি। ঠিক আছে, মোরোভিসিক বিযুক্তি। তাহলে কনোরাডো আর মোরোভিসিক বিযুক্তি, এই কনোরাডোর যে নামটা, সেই কনোরাডো নামটা একটা বিজ্ঞানীর নাম অনুসারেই হয়েছে। মনে রাখবে, কনোরাডো নামটা একটা বিজ্ঞানীর নাম অনুসারেই হয়েছে। ঠিক আছে, তিনি এই বিযুক্তিটা প্রথম খোঁজেন। ঠিক আছে, এবার বিযুক্তি বলতে কি বোঝায়? এই যে বিযুক্তি বা এই যে আলাদা স্তর, শিয়াল এবং সীমা এই যে আলাদা স্তর দেখতে পেলে, এই যে আলাদা স্তরে যতই ভূমিকম্প তরঙ্গ যাচ্ছে, ভূমিকম্প তরঙ্গ পৌঁছাচ্ছে, তখন কিছুটা কি হয়ে যাচ্ছে, গতিবেগ বাড়ছে, আবার কোথাও গতিবেগ কমছে। তাই এই যে গতিবেগ বাড়ছে এবং কমছে যে অংশ বরাবর, সেইটাই এক একটা বিযুক্তি হয়ে গেছে। ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গ যেখানে বাড়ছে বা কমছে কোন একটা স্তরে গিয়ে, বা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি এক একটা স্তর, শিয়াল যেমন শিয়াল মানে কি দিয়ে তৈরি? সিলিকা অ্যালুমিনিয়াম। সীমা মানে কি দিয়ে তৈরি? সিলিকা ম্যাগনেসিয়াম। তাহলে এই যে শিয়াল সীমা আলাদা পদার্থ দিয়ে তৈরি, তাহলে এইটাই হলো কি, যার মাঝ বরাবর আলাদা হচ্ছে সেটাই হলো কি, বিযুক্তি। ঠিক আছে, তাহলে এই বিযুক্তি রেখাটা মনে রাখবে। এবার বিযুক্তি রেখা মনে রাখার পরে এরপরে আমি তোমাদের বলছি যে ভূত্বক কোন কোন জিনিস দিয়ে তৈরি সব থেকে বেশি। ভূত্বক যদি উপাদান দেখো, ভূত্বকের যদি উপাদান দেখো, উপাদান কি দিয়ে তৈরি আমি বলছি, দেখো অক্সিজেন। অক্সিজেন সব থেকে বেশি আছে, 1 নম্বরে আছে। তারপর 2 নম্বরে আছে সিলিকন। ঠিক আছে, 3 নম্বরে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। আর 4 নম্বরে আছে লোহা। ঠিক আছে, লোহা। 5 নম্বরে আছে ক্যালসিয়াম, সিএ। 6 নম্বরে আছে সোডিয়াম, Na। 7 নম্বরে আছে পটাশিয়াম, কে। 8 নম্বরে আছে ম্যাগনেসিয়াম, Mg। অর্থাৎ অক্সিজেন সব থেকে বেশি, তারপর আছে সিলিকন। অক্সিজেন আছে 46%, আমি লিখে দিচ্ছি পার্সেন্টেজটা। অক্সিজেন আছে 46%, সিলিকন আছে 27%। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আছে 8.1%,
তারপরে লোহা আছে 5%, ক্যালসিয়াম আছে 3.6%, সোডিয়াম আছে 2.8%, আর পটাশিয়াম আছে 2.6%, আর ম্যাগনেসিয়াম আছে 2.1%। অর্থাৎ এটা হলো ভূত্বকের উপাদান। অক্সিজেন কেমন করে আছে? বিভিন্ন রাসায়নিক উপায়ে মিশে আছে মাটির সঙ্গে। ঠিক আছে, এরপরে ভূত্বকের আরো বৈশিষ্ট্য আছে বলছি, শুনবে। ভূত্বকের বৈশিষ্ট্য যদি বলি, এই এই ভূত্বকে কোন তরঙ্গ প্রবাহিত হবে? শুধুমাত্র পৃষ্ঠ তরঙ্গ প্রবাহিত হবে। ঠিক আছে, ভূত্বকের ওপরে পৃষ্ঠ তরঙ্গ প্রবাহিত হবে। ঠিক আছে, পৃষ্ঠ তরঙ্গ একমাত্র কোথায়, যদি বলে যে পৃষ্ঠ তরঙ্গ একমাত্র পৃথিবীর যে স্তরবিন্যাস আছে সেটা কোথায় প্রবাহিত হয়? একমাত্র এল তরঙ্গ ভূত্বকেই প্রবাহিত হয়, ভূত্বকেই প্রবাহিত হয়। ঠিক আছে, এইগুলো লিখে নিতে পারো শর্ট নোট করে। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, লিখে নিতে হবে। ঠিক আছে, কতগুলো স্তর আছে। এরপরে বলি যে এরপরে আছে, এটা সাধারণভাবে বৈশিষ্ট্য গেল। এবার মহাদেশীয় ভূত্বকের কথা বলি। মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বকের কি বললাম? শিয়াল, তাই তো? মহাদেশীয় ভূত্বক বললাম, মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকের বৈশিষ্ট্য কি তোমাদের বলছি, শুনে নাও। এটা মূলত আগ্নেয় শিলা দিয়ে তৈরি। ঠিক আছে, মহাদেশীয় ভূত্বক আগ্নেয় শিলা দিয়ে তৈরি। আগ্নেয় শিলা, কোন শিলা আগ্নেয় শিলা? এটা হবে, মনে রাখবে, ব্যাসাল্ট নয়, গ্রানাইট শিলা। ঠিক আছে, গ্রানাইট ও ডায়োরাইট, গ্রানাইট ও ডায়োরাইট জাতীয় আম্লিক শিলা দিয়ে তৈরি, জাতীয় আম্লিক শিলা, আম্লিক শিলা। ঠিক আছে, বোঝা গেছে? এখানে পি তরঙ্গ বেশি গতিবেগে যায় না। ঠিক আছে, পি তরঙ্গ এখানে যায় 1.5 কিমি সেকেন্ড থেকে 6.2 কিমি সেকেন্ড। বেশ, হলো। আগ্নেয় শিলা, গ্রানাইট ও ডায়োরাইট জাতীয় আগ্নেয় শিলা আছে, প্লাস রূপান্তরিত শিলাও আছে। এখানে এখানে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলাও আছে। শুধুমাত্র আগ্নেয় শিলা দিয়ে তৈরি এমন নয়, রূপান্তরিত শিলা আছে, পাললিক শিলাও আছে, পাললিক শিলাও আছে। বেশ, ঠিক আছে। এরপর আছে মহাসাগরীয় ভূত্বকের বৈশিষ্ট্য। মহাসাগরীয় ভূত্বক মাটির নিচে আছে। ঠিক আছে, সেটাকে বলা হয় কি? সীমা। বললাম কি? সীমা। মহাসাগরীয় ভূত্বক কোথায় আছে? মাটির নিচে। সেটা কত কিমি গভীরে? প্রায় 10 কিমি গভীরে পর্যন্ত বিস্তৃত। 10 কিমি বিস্তৃত। ঠিক আছে, 10 কিমি, প্রায় 10 কিমি বিস্তৃত। অতটা গভীরতা নয় এটা, মহাদেশীয় ভূত্বকটা বেশি গভীর। এটা কি শিলা দিয়ে তৈরি? এটা বেশিরভাগ মনে রাখবে যে ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি, ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। আর এখানে তো বিযুক্তি রেখাগুলো বললাম, যে শিয়াল সীমার মাঝে কলোরাডো, আর কি আছে? মোহরবিসিক আছে ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে। এই যে এখানে, ঠিক আছে, কলোরাডো আর মোহরবিসিক। এই যে এখানে আছে মোহরবিসিক আর কলোরাডো। ঠিক আছে, এরপরে ভূত্বকের বৈশিষ্ট্য মোটামুটি হলো। ভূত্বকের যদি ঘনত্ব বলি, টোটাল ঘনত্ব, শিয়ালের ঘনত্ব বলি, শিয়ালের ঘনত্ব মোটামুটি হবে 2.7 গ্রাম। ঘনত্ব বলতে কি বোঝায়? আমরা প্রথমেই বলেছি, ঘন সেমি। ঠিক আছে,
ঘন সেমি। আর সীমার ঘনত্ব কত হবে? 2.9 গ্রাম ঘন সেমি। অর্থাৎ ভূত্বকের 1 সেমি যদি শিয়ালের কাছ থেকে মেটেরিয়াল গুলো নাও, তাহলে অণুগুলো যদি এখানে 1 সেমির ও একটা পাত্রে ভরা হয়, কত গ্রাম ওজন হবে? 2.78 গ্রাম ওজন হবে। ঠিক আছে। আর সীমার যদি মেটেরিয়াল গুলো এরকম 1 সেমি পাত্রে রাখো, একটু ভারী, তাই অণুগুলো কাছাকাছি আছে তাই ভারী বলে এটা কত গ্রাম হবে? 2.9 গ্রাম সেমি কিউব বা ঘন সেমি। সেমি কিউব কেন বলছে? এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, সেই কারণে। বেশ, ঘনত্ব বা ভূত্বক সম্পর্কে ধারণা হয়ে গেল। ঠিক আছে। আর ভূত্বক মনে রাখবে সব থেকে এই ভূত্বকের যে পুরুত্ব সেটা সব থেকে কম। ঠিক আছে, ভূত্বকের পুরুত্ব সব থেকে কম। এখানে ছবিতে দেখাই, এই যে দেখতে পাচ্ছ যে ভূত্বকের পুরুত্ব সব থেকে কম, এই যে এখান থেকে এতখানি। ঠিক আছে, এইখান থেকে এতখানি হলো পুরুত্ব এর। ঠিক আছে, এখান থেকে এতখানি এর পুরুত্ব। গুরুমণ্ডল কতখানি পুরুত্ব? সব থেকে বড় গুরুমণ্ডল এতখানি, আর কেন্দ্রমণ্ডল এতখানি। ঠিক আছে, বোঝা গিয়েছে? তাই গুরুমণ্ডলের সব থেকে বেশি স্থান জায়গা জুড়ে আছে। ঠিক আছে, আর সব থেকে কম জায়গা জুড়ে আছে ভূত্বক, আর কেন্দ্রমণ্ডল সব থেকে মাঝামাঝি আছে, মাঝামাঝি জায়গা দখল করে আছে। বেশ, এরপরে আছে আমাদের গুরুমণ্ডল সম্পর্কে জানবো। এই ভূত্বককে ইংরেজিতে কি বলা হয়? ক্রাস্ট। ভূত্বককে ইংরেজিতে বলা হয় ক্রাস্ট। ঠিক আছে, এরপরে আছে গুরুমণ্ডল। অনেক বড় ক্লাস হয়ে গেল, প্রথম দিন তো তাই একটু বড় হয়ে গেল, পরের দিন থেকে একটু কমই হবে। কম মানে তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করব। গুরুমণ্ডল ম্যান্টেল ম্যান্টেল হবে। ঠিক আছে, এটা কটা স্তর নিয়ে তৈরি? একটা হলো প্রফেসিমা, আর একটা হলো নিফেসিমা। একটা হলো প্রফেসিমা আর একটা হলো নিফেসিমা। অর্থাৎ গুরুমণ্ডলের এই অংশটা, এই যে গুরুমণ্ডলের এই অংশটা, এই অংশটা দুটো স্তর নিয়ে তৈরি। ঠিক আছে, এটা হলো প্রফেসিমা আর এটা হলো নিফেসিমা। তাহলে এই যে প্রফেসিমা হলো ক্রোমিয়াম, লোহা, নিকেল এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, তাই এটার নাম এরকম হয়েছে। আর নিফেসিমা নিকেল, লোহা এবং সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, তাই এরকম নাম হয়েছে। ঠিক আছে, এটা কত কিলোমিটার গভীর আমরা আগেই বলেছি, আর একবার বলি। এটা মোটামুটি 700 কিলোমিটার, এটা মোটামুটি 2900 কিলোমিটার ধরা হচ্ছে। ঠিক আছে, এই যে প্রফেসিমাতে কি আছে? এখানেই গুরুমণ্ডলে আছে কি? অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার আছে। ঠিক আছে, এখানে গুরুমণ্ডলে আছে কি? অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ার আছে, এই অ্যাসথেনোস্ফিয়ারটাকে বলা হয় কি? ক্ষুদ্র মণ্ডল। এটাকে কি বলা হয়? ক্ষুদ্র মণ্ডল। কোথায় আছে? এই যে প্রফেসিমাতে, এই যে এই পার্টটায়, অর্থাৎ মোটামুটি এই বরাবর 400 কিমি বরাবর, ঠিক আছে, অ্যাসথেনোস্ফিয়ার আছে। এটাকে বলে ক্ষুদ্রমণ্ডল। কে নামকরণ করেন আমি লিখছি, লিখে নাও। ব্যারেল। ব্যারেল 1914 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে এটার নামকরণ করেন, 1914 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এইখানে কি? এইটা হলো নিম্নগতি অঞ্চলে বলা হয় প্রফেসিমা LVZ।
অর্থাৎ লো ভেলোসিটি জোন, লো ভেলোসিটি জোনও বলা হয় একে। ঠিক আছে, আমি যা লিখছি তোমরা খাতায় নোট ডাউন করে নাও, পরে রিভিশন করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হলো নিম্ন গতি সম্পন্ন অঞ্চল, এখানে ভূমিকম্প তরঙ্গ ধীর হয়ে যায় গেলে। ঠিক আছে, বেশ, তাহলে অ্যাসথেনোস্ফিয়ার সম্পর্কে জানা গেল যে এইটা কি ধরনের স্তর, এখানে ভূমিকম্প তরঙ্গ ধীর হয়ে যায়। তোমরা তোমাদের নিজেদের বই পড়বে, আরো ভালো করে বৈশিষ্ট্যগুলো দেখবে। ঠিক আছে, সব বৈশিষ্ট্য তো ভিডিওতে বলা মুশকিল, তাই তোমরাও নিজেরা বাড়িতে বই খুলে বৈশিষ্ট্যগুলো লিখবে। আমি স্পেশাল স্পেশাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বলছি, বোঝা গিয়েছে। এরপরে গুরুমণ্ডলের যে দুটো স্তরের কথা বললাম, আমরা গুরু ভূত্বক যখন পড়লাম তখন বললাম এটা হলো মুহ, মুহুরভিসিক। আর এই যে প্রফেসিমা নিফেসিমা, এই যে এই স্তরটা হলো, এই যে দাগটা দিলাম, এটা হলো আমাদের একটা আরেকটা বিযুক্তি, যেটাকে বলা হয় রেপেত্তি, যেটাকে কি বলা হয়, রেপেত্তি বিযুক্তি। আর এইটা হলো গুরুমণ্ডল। ঠিক আছে, এই যে এই অংশটা থেকে এতখানি যদি গুরুমণ্ডল হয়, নিচের অংশটা হয়ে গেছে এটা কি, এই অংশটার পরে, ঠিক আছে, এটা আছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলকে আলাদা করছে সেই বিযুক্তি রেখার নাম কি, এটা হবে গুটেনবার্গ, গুটেনবার্গ। এই গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় আছে, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝে আছে। ঠিক আছে, আর গুটেনবার্গ হয়ে গেল। এরপরে আমরা গুরুমণ্ডলের এক এক করে বৈশিষ্ট্যগুলো বলছি, শুনে নাও। এক এক করে বৈশিষ্ট্য যদি বলি, গুরুমণ্ডলের সব থেকে বেশি স্থান জায়গা দখল করে আছে, প্রায় 67% জায়গা দখল করে আছে। ঠিক আছে, আর গভীরতা যত বাড়ে, গভীরতা যত বাড়ে ঘনত্ব কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। গভীরতা যত বাড়ে ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, আর এই বহিগুরুমণ্ডলের অংশে, বহিগুরুমণ্ডল মানে কি বোঝায়, এই যে প্রফেসিমাটা হলো বহিগুরুমণ্ডল আর নিফেসিমাটা হলো নিম্ন গুরুমণ্ডল। তাহলে বহিগুরুমণ্ডলে মনে রাখবে যে হঠাৎ করে পি তরঙ্গ গতিবেগ বেড়ে যায়। পি তরঙ্গ গতিবেগ কি হয়, গতিবেগ হঠাৎ করে বেড়ে যায়। ঠিক আছে, পি তরঙ্গের গতিবেগ হঠাৎ করে বেড়ে যায়, বোঝা গিয়েছে। ঠিক আছে, এই যে বহিগুরুমণ্ডলে কিছু একটা জায়গা নির্দিষ্ট অংশে প্রায় 670 কিমি যেখানে আছে সেখানে গতিবেগটা কিছুটা বেড়ে যায়। বেশ, এই পি তরঙ্গ যেখানে গতিবেগ বাড়লো 670, তার মধ্যে অ্যাস্টেনোস্ফিয়ার ছিল। অ্যাস্টেনোস্ফিয়ার কিন্তু লো ভেলোসিটি জোন, অতটা যায় না কিন্তু, কিন্তু কিছু একটা পার্টে, অর্থাৎ যত নিচের দিকে যাচ্ছি ঘনত্ব তো বাড়ছে, এই যে 670 কিমি গভীরে এটা আবার কি হয়ে যায়, গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, বেশ, পরের দিন আমরা প্রশ্ন করব, সেই প্রশ্ন করলে আরো ভালো করে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে কি, এরপরে আছে আমাদের, আর এখান থেকে কিছু বলছি না, গুরুমণ্ডলে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এইখানে আমরা বলতে পারি যে পি এবং এস তরঙ্গ, পি অ্যান্ড এস তরঙ্গ দুটোই প্রবাহিত হয়। পি এবং এস তরঙ্গ দুটোই এখানে কি হয়, প্রবাহিত হয়। ঠিক আছে, পি এবং এস তরঙ্গ দুটোই এখানে প্রভাবিত হয়। পরের দিন আমি এমসিকিউ নিয়ে আসবো এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত বিভিন্ন বিষয় বলবো। আজকে তো শুধুমাত্র জাস্ট একটা পরিচয় করাচ্ছি। ঠিক আছে, পরের দিন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয়গুলো আলোচনা করব আরো। ঠিক আছে, একদিনে শেষ হবে না, প্রথম দিন তো তাই একটু বেশি বলা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় একটু সময় বেশি লেগে গেছে, পরের দিন থেকে ঠিকঠাক হবে। ঠিক আছে, তাই পরের দিন ক্লাস করবে অবশ্যই, দেরি হবে না। আর তোমাদের যদি খুব দেরি লাগে তবে কি করবে, এটা 2x স্পিডে গিয়ে দেখবে। ঠিক আছে, এরপর আছে কেন্দ্রমণ্ডল, এরপর আছে সি কেন্দ্রমণ্ডল।
কেন্দ্রমণ্ডল যে অংশটা সেটাকে বলা হয় নিফে। কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। এই উপরের স্তর, অর্থাৎ এটা দুটো স্তর, একটার নাম হলো কি বহিকেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল, আর 2 নম্বর হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল হলো তরল আর অন্তঃকেন্দ্রমণ্ডল হলো কঠিন। পৃথিবী যেহেতু ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে, পৃথিবী যেহেতু ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই এর ভেতরের যে অংশটা আছে, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের এই যে কেন্দ্রমণ্ডলের উপরের অংশের এই অংশটা আছে কি তরল, এই অংশটা আছে তরল, ঠিক আছে, ইয়েলো কালারটা। আর ভেতরের অংশটা কি আছে, ভেতরের অংশটা আছে কঠিন। এই যে এই অংশটা হলো কঠিন, ঠিক আছে। এই অংশটা কঠিন থাকার কারণে কি হচ্ছে, পৃথিবী যখন ঘুরছে তখন পৃথিবীর ঘোরার জন্য এই পার্টের সঙ্গে এই যে ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডলের সঙ্গে ভেতরের যে কেন্দ্রমণ্ডল আছে তার সঙ্গে একটা সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, ঘর্ষণ লাগছে, যার ফলে কি হচ্ছে যে তড়িৎ তৈরি হচ্ছে। আমরা ছোটবেলায় করেছি এরকম একটা পেরেকে, ঠিক আছে, পেরেকে এরকম যদি আমরা কোনো তার পেঁচিয়ে দিই, ঠিক আছে, এরকম তার পেঁচিয়ে দিই, এইদিকে প্লাস ভি ভোল্টেজ, এইদিকে মাইনাস ভোল্টেজ যদি দেয়া হয় তাহলে কি হয়, এইখানে ছোট ছোট পিন কি হয়, ম্যাগনেট তৈরি হয়, পিন আটকায়, তাই না। তাই এখানে কি হচ্ছে যে কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশটা, উপরের অংশটা তরল আর ভেতরের অংশটা কঠিন থাকার কারণে ঘর্ষণ বলের জন্য এইখানে পৃথিবী কি তৈরি হচ্ছে, এইখানে এই পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডলের বহিকেন্দ্রমণ্ডলের জন্য পৃথিবী কি তৈরি হচ্ছে, এরকম করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেটা আমাদের পৃথিবীর চুম্বকত্ব অর্থাৎ যে কোনো কম্পাসকে দিক নির্দেশ করতে সাহায্য করছে, ঠিক আছে, যে কোনো কম্পাসকে দিক নির্দেশ করতে সাহায্য করে, ঠিক আছে। নর্থ সাউথ আমরা যে কম্পাস দিয়ে দেখি সেটা এই কেন্দ্রমণ্ডলের ম্যাগনেট তৈরি হয়েছে বলেই হয়েছে। অর্থাৎ এই ম্যাগনেট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সৌরঝড় আসে মাঝে মাঝে, মনে রাখবে সৌরঝড় আসে, কিন্তু বায়ুমণ্ডলকে এই ম্যাগনেট আঁকড়ে ধরে আছে বলে সৌরঝড় এসে সোলার স্টর্ম, যেটাকে বলে সোলার স্টর্ম, সৌরঝড় এসে এখানকার যে বায়ুমণ্ডল আছে সেটাকে উড়িয়ে নিয়ে যেতে পারে না, ঠিক আছে, সৌরঝড় এসে এখানকার বায়ুমণ্ডলকে উড়িয়ে নিয়ে যেতে পারে না, ঠিক আছে। কি জন্য আছে, পৃথিবীর ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেট তৈরি হয়েছে বলে। কি জন্য তৈরি হয়েছে, এই যে বহিকেন্দ্রমণ্ডল, লিখে নেবে, বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের সংঘর্ষের ফলে যে চার্জ তৈরি হচ্ছে সেই চার্জের জন্য এই পৃথিবীর চারপাশে কি তৈরি হচ্ছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণ কি, আমাদের কেন্দ্রমণ্ডল, যে বহিকেন্দ্রমণ্ডল আছে তরল থাকার কারণে, অন্তঃকেন্দ্রমণ্ডলের কঠিন থাকার কারণে ঘর্ষণের জন্য এই ম্যাগনেট তৈরি হয়েছে। এই ম্যাগনেট আছে বলে আমাদের পৃথিবীর ওপর থেকে বায়ুমণ্ডল সরে যাচ্ছে না, ঠিক আছে, যদি না থাকতো সরে যেত। তবে বোঝা গেছে কেন্দ্রমণ্ডল এর বৈশিষ্ট্য, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কেন্দ্রমণ্ডলের, ঠিক আছে। কেন্দ্রমণ্ডল হলো লোহা এবং নিকেল দিয়ে তৈরি। আর অবশ্যই মনে রাখবে এখানে কোন তরঙ্গ প্রবাহিত হবে, খালি পি তরঙ্গ প্রবাহিত হবে, খালি এখানে কোন তরঙ্গ প্রবাহিত হবে, খালি পি তরঙ্গ, ঠিক আছে, পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলের উপর দিয়েই খালি যাবে, বোঝা গিয়েছে। আর এই এস তরঙ্গ কেন যাবে না, কারণ এই যে এটা তরল আছে বলে, এই যে বহিকেন্দ্রমণ্ডল তরল আছে বলে আর ভেতরে যায় না।
সব থেকে ঘনত্ব এর বেশি, ঘনত্ব সব থেকে বেশি, প্রায় এর ঘনত্ব 10 থেকে, এর ঘনত্ব কত, 10 থেকে 13.6 গ্রাম ঘন সেমি বা সেমি কিউব, ঘন সেমি বা সেমি কিউব। ঠিক আছে, সব থেকে ঘনত্ব বেশি। পৃথিবীর মোট আয়তনের প্রায় 13% এটা দখল করে আছে। ঠিক আছে, এটা প্রায় মোট আয়তনে 13% দখল করে আছে। ঠিক আছে, মোট আয়তনে 13% দখল করে আছে এটা। আর গুরুমণ্ডল কত বললাম, গুরুমণ্ডল প্রায় 67% দখল করে আছে, 83%। সরি, গুরুমণ্ডল ছিল, গুরুমণ্ডল কত লিখেছি এখানে, গুরুমণ্ডল 67 নয়, সরি, এটা হবে 83। ঠিক আছে, এটা 67 হবে না, এটা 83 হবে, একটু কারেকশন করে নাও, এটা হবে 83% দখল করে আছে গুরুমণ্ডল, আর 13% আছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এরপরে কেন্দ্রমণ্ডল যেহেতু দুটো স্তর দিয়ে তৈরি, তাই আমি আঁকছি, দেখো। ঠিক আছে, এটা হলো, এটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল, আর এটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটা তরল, এটা কঠিন। এবার এই দুটো স্তরের মাঝামাঝি বিযুক্তি রেখা আছে, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গ এইখানে এসে পাল্টে যায়। এটা আমরা একটু আগে বললাম গুটেনবার্গ। ঠিক আছে, আর এটা হবে লেহম্যান, লেহম্যান বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা মানে কি বললাম, যে ভূমিকম্প তরঙ্গ এখানে এসে কি হয়, তার গতিবেগ কমে যায় বা বেড়ে যায়, এই অংশটাকে বলা হয় কি বিযুক্তি রেখা। ঠিক আছে, আর এই যে সবকটা বিযুক্তি রেখায় আবিষ্কার করেছে এক একটা বিজ্ঞানী, বোঝা গিয়েছে? বেশ, আর এটা সব থেকে মনে রাখবে যে এটা কি, এটা আমাদের পৃথিবীর ম্যাগনেট তৈরি করেছে। বেশ, এরপরে আমরা যে বললাম, এটা হলো আধুনিক ভাবনা চিন্তা যেটা আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে বিজ্ঞানীরা এর আগে বিভিন্ন ভাবে তারা দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছে। এর আগে এই আধুনিক মতবাদ আসার আগে, ঠিক আছে, কিছু বিজ্ঞানীর নাম আমি বলছি, তারা তাদের মতামত লিখেছে। প্রথম মতবাদ হিসাবে রেখেছিল মোটামুটি সুয়েস, সুয়েসের মতবাদ। তিনি তিনটে স্তরের কথা বলেছিল, ক্রাস্ট মানে শিয়াল, আর এটা গ্রানাইট দিয়ে তৈরি, এটা বলেছিল সুয়েস। যে মতবাদ, যে কথাগুলো বললাম তার আগে, ঠিক আছে, তারপরে তিনি বলেছিলেন ম্যান্টেল, বলেছিলেন ম্যান্টেল, এটা কি দিয়ে তৈরি, সীমা তৈরি ব্যাসাল। এটা কিন্তু এখন বর্তমানে ঠিক নেই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, তাই একবার বলে দিলাম। এটা হবে কোর, আর একটা বলেছিলেন কোর, তারপরে কোরকে বলেছিলেন নিফে, অর্থাৎ এইটা ঠিক বলেছিলেন, এটা হলো নিকেল লোহা দিয়ে তৈরি। ঠিক আছে, নিকেল লোহা দিয়ে তৈরি, এটা ঠিক বলেছিল, বোঝা গিয়েছে? বেশ, তবে এটা টোটালটা হয়ে গেল। এবার কিছু কথা বলছি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা নোট ডাউন করে নাও, আমি মুখে বলছি, শুনে নেবে। ঠিক আছে, আমি লিখেই দিচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বর তথ্য হলো পাইরোস্ফিয়ার 100 থেকে 2780 কিমি পর্যন্ত হলো পাইরোস্ফিয়ার। ঠিক আছে, পাইরো মানে আগুন বা ফায়ার, গ্রিক শব্দ পাইরো মানে ফায়ার। ঠিক আছে, অর্থাৎ ভূঅভ্যন্তরে শিলামণ্ডলের নিচে 100 থেকে 2700 কিমি পর্যন্ত বলা হয় কি পাইরোস্ফিয়ার। আর ব্যারিস্ফিয়ার আছে। ঠিক আছে, ব্যারি মানে কি, এই যে অংশটা মানে কি ডেন্স, হেভি, হেভি।
ঠিক আছে, এটা কত থেকে কত? এটা একবারে পাইরোস্ফিয়ারের নিচ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত। পাইরোস্ফিয়ার থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত, পাইরোস্ফিয়ারের শেষ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত এটা আছে ম্যাডিস্ফিয়ার। ঠিক আছে, তারপরে ভূমিকম্পের ছায়া বলয় তো বললাম হয়ে গেছে। আর অ্যাস্ট্রোস্ফিয়ার কি আবিষ্কার করে সেটাও বললাম। সেটা কি বললাম নাম? অ্যাস্ট্রোস্ফিয়ার কি আবিষ্কার করে? ভূতত্ত্ববিদ ব্যারেল। ঠিক আছে, এই কটা মোটামুটি তোমরা যদি দেখো আর নিজেদের বই পড়লে মোটামুটি ধরে নাও সিলেবাসের এই অংশটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে একটা ছবি রেখেছি, তোমরা চাইলে পিডিএফটা আমি দিয়ে দেবো, কমেন্ট বক্সে জানাবে যে পিডিএফটা লাগবে কিনা যা করেছি। যদি লাগে বলবে হ্যাঁ স্যার দিন পিডিএফটা, আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে আমি লিঙ্কে দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবে আর এই পিডিএফটা আমি সেখানে পাঠিয়ে দেবো। যদি পিডিএফ লাগে তবে কমেন্ট বক্সে জানাতে হবে যে পিডিএফ লাগবে কিনা, তবে কিন্তু আমি দেবো, তাছাড়া কিন্তু আমি হয়তো পাঠাবো না বা ভুলে যাব পাঠাতে। ঠিক আছে, এইখানে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমরা দেখবে যে শিয়াল সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, এর মাঝে আছে কি কলোরাডো বিযুক্তি রেখা, শিয়াল, আর তার নিচে আছে কি সীমা। ঠিক আছে, সীমা কঠিন, শিয়ালও কঠিন। ঠিক আছে, সিলিকা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর যদি সীমা বলা হয় সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এখানে ভূমিকম্প তরঙ্গ এস তরঙ্গ 6 থেকে 7 কিলোমিটার/সেকেন্ডে যায়, আর সীমাতে যায় 7 থেকে 8 সেকেন্ডে। ঘনত্ব ভূত্বকের শিয়ালের ঘনত্ব হলো 2.8, আর সীমার ঘনত্ব হলো 3.0, অর্থাৎ কোথাও 0.12 হেরফের হবে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে, আর গুরুমণ্ডল হলো, আর শিয়াল আর সীমার মাঝে কলোরাডো, এরপরে এটা টোটালটা ভূত্বক। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝের যে বিযুক্তি সেটা হলো মোহরভিসিক বিযুক্তি রেখা। ঠিক আছে, মোহরভিসিক বিযুক্তি রেখা, বোঝা গেছে? এবার গুরুমণ্ডলের এই অংশটা কি 3.4 থেকে 4.5 গ্রাম ঘনত্ব, গভীরতা হলো 33 থেকে প্রায় 600 বা 700, আমি 700 বলেছি, 700 ধরবে, রাউন্ড অফই ধরে নেবে। ভূমিকম্প প্রায় গতিবেগটা হঠাৎ করে বেড়ে যায়, 7 থেকে 8 ছিল, গতিবেগটা বেড়ে গেল 9 হয়ে গেল। আর এস তরঙ্গ গতিবেগটাও কিছুটা বাড়ে। ঠিক আছে, কি দিয়ে তৈরি? ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, অর্থাৎ প্রফেসিমা। ঠিক আছে, আর এরপরে আছে এই যে গুরুমণ্ডলের ওপরের অংশ, এটা ওপরের অংশ বহির্গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল, এই দুটোর মাঝের অংশ কি বলা হচ্ছে? রেপেত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, রেপেত্তি বিযুক্তি রেখা, বোঝা গিয়েছে? এরপরে আছে কি সান্দ্র হয়ে গেল, এরপরে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ কোথায় আছে? কেন্দ্রমণ্ডলের আর গুরুমণ্ডলের মাঝের অংশটাকে কি বলা হয়? রেপেত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, গুরুমণ্ডল নিচের অংশ নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, আর কেন্দ্রমণ্ডলের এই অংশটা কি লেম্যান বিযুক্তি রেখা। উপরের অংশটা বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল, নিচেরটা অন্তঃকেন্দ্রমণ্ডল। উপরেরটা আছে তরল, এটা ঘনত্ব 10 থেকে 12, আর এটার ঘনত্ব 13.6। ঠিক আছে, পি তরঙ্গ যাচ্ছে, হঠাৎ করে দেখো কমে গেল, 13.65 ছিল, হঠাৎ করে 8 হয়ে গেল। ঠিক আছে, আর এস তরঙ্গ এখানে যাচ্ছে না, এল তরঙ্গ যাচ্ছে না, এল তরঙ্গ শুধুমাত্র ভূত্বকেই যাবে। ঠিক আছে, আর পি তরঙ্গ নিম্ন কেন্দ্রমণ্ডলে 11.23, এস তরঙ্গ যাবে না, এস তরঙ্গ যাবে না। ঠিক আছে, আর উষ্ণতাও এখানে দেয়া আছে 500 ডিগ্রি, 1300 ডিগ্রি, 2400 ডিগ্রি, অর্থাৎ তোমরা মনে রাখবে যে কেন্দ্রমণ্ডলের আগে, অর্থাৎ আমরা প্রথমে বললাম না যে 33 মিটারে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড বাড়ছে, সেটা কিন্তু সব জায়গায় সমান নয়। ভূত্বক পর্যন্ত, মোটামুটি ভূত্বক পর্যন্ত ঠিকঠাক থাকবে যে 1.1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে 33 মিটারে বাড়ছে, কিন্তু ভূত্বকের পরেই হঠাৎ করে উষ্ণতা যে বাড়ার বা উষ্ণতা বৃদ্ধির যে পরিমাণ সেটা কমে যাবে বা বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি পিডিএফটা লাগে অবশ্যই জানাবে কমেন্টে, তবেই আমি দিতে পারবো, আর ক্লাস কেমন লাগছে বলবে। ঠিক আছে,
না জানালে কেমন লাগছে, তাহলে আমি পরের দিন হয়তো আনতে অতটা উৎসাহ পাবো না। ঠিক আছে, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। সারা দিনের কাজ শেষ করার পরে তোমরা অবশ্যই বইটা পড়বে। এইটের বইটা খুব সুন্দর করে সহজ ভাষায় সব বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, তোমাদের বললাম। প্রথমে যখন সিলেবাস সম্পর্কে আলোচনা করি, সব বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, আর একটা কথা, এখানে শিলামণ্ডলের গভীরতা মনে রাখবে, পরীক্ষায় দিয়েছিল একবার, যে 100 কিলোমিটার। ঠিক আছে, শিলামণ্ডলের ইংরেজি হলো লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার হলো এর ইংরেজি। এর গভীরতা 100 কিমি। এখানে সব টোটালটা দেয়া আছে, কিভাবে কি হচ্ছে, পরিচলন স্রোত পরে আমরা আলোচনা করবো আরো। ঠিক আছে, উষ্ণতা দেয়া আছে, গুরুমণ্ডল আর পৃথিবীর যে ম্যাগনেট তৈরি হচ্ছে সেটাও এখানে উল্লেখ করা আছে। দেখবে এই যে পৃথিবীর চৌম্বকত্ব তৈরি হয়েছে, বিযুক্ত রেখাগুলো দেয়া আছে, সবই দেয়া আছে। যদি কোনো ডাউট হয় আর এই চ্যাপ্টার থেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যে পিডিএফটা লাগবে কিনা সেটা আমাকে জানিও। আর এই যে 8 ক্লাসের যে বইটা বললাম, এই বইটা তোমরা পিডিএফ এ সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, পৃথিবীর অন্দরমহল, এই যে চ্যাপ্টারটা থেকে তোমরা এই প্রথম চ্যাপ্টারটা করতে পারবে। ঠিক আছে, এইখানে শিলাটা এই বই থেকে হয়ে যাবে, বায়ু চাপ বলয় হয়ে যাবে, মেঘ বৃষ্টিও অনেকটা হবে, জলবায়ু অঞ্চল ও বৈশিষ্ট্য বুঝতে পারবে। এই চ্যাপ্টারটা অর্থাৎ এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ। পিডিএফ ডাউনলোড করতে পারবে, ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, যদি পিডিএফ লাগে অবশ্যই জানাবে। বেশ, আজকের জন্য এইটুকুই। পরের দিন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আর বাড়াচ্ছি না সময়। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।